আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি খবর টবর কি? সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। হ্যাঁ, কি এই যে আমার মানে আমি যেটা বলতেছিলাম যে একদিন তো রেস্ট নিলাম, আমরা যে পরীক্ষাটা দিলাম সেইটা সম্বন্ধে কার কেমন ধারণা আসছে? ফেলের উপর তো কথা নেই, ফেল তো করা আছে, যেন ধারণা করতেছি নেই, সব করে আনসার দেওয়া যায়নি। এই জন্য কি করবো, সময় পাইনি, খুঁজে পাইনি, আনসার দেবো করতেছে, এই জন্য চুপচাপ আছি। রাইট, একটা জিনিস বুঝলাম যে সময়কে অনেক গুরুত্ব দেওয়া লাগবে। হ্যাঁ অবশ্যই, তাহলে এটা সময় পাইলে উত্তর দেওয়া যায়, সময় দিলেন না সব কেটে ফেলে। এটা হলো আসল কথা, যে সময় পেলে উত্তর দেওয়া যেত। এখন সময় বের করার জন্য কি হতে পারে, দুটা টেকনিক হতে পারে। একটা ব্যাপার হলো যে প্রশ্নগুলোর উত্তর ডিটেইলস দেওয়া যাবে না, মানে সংক্ষিপ্ত সারে দিতে হবে, অল্প পরিসরে দিতে হবে, এটা একটা ওয়ে হতে পারে। দ্বিতীয় একটা ব্যাপার, এখন যে কতটুকু দিব কি দেবো এই মেজারটা কিভাবে করবো, দেখা যাচ্ছে কোনো উত্তর আমি এক লাইনে দিলে আমি 4 লাইন লেখার দরকার হতো না, তাহলে আমি 4টা হ্যাঁ সেই জায়গাটাই কোন তো মেজার গেলে আমি খুব মার্ক দিবে, আর মেজার না গেলে মার্ক দিবে না, এটাই তো জানাই। হ্যাঁ, বিষয়টাই সেটাই যে এখন বুঝতে হবে যে উত্তরগুলো সংক্ষেপে দেওয়ার জন্য মিনিমাম বিষয়টুকু আমরা বের করতে পারলে ওই জায়গা থেকে 2 লাইন 3 লাইনের লিখে আমি কাজ সারতে পারবো। এখানে একটা বড় ব্যাপার হলো যে আমি কি পয়েন্টগুলো যদি লিখতে পারি তাহলে কিন্তু তারা মার্কিং করবে, মার্ক দিবে। কারণ এখানে হয় 0 নাহলে ফুল মার্ক দিবে। তাহলে আমি কিছু যদি লিখতে পারি তাহলে আমাকে কাটার সুযোগ তার নাই, পুরোপুরি কাটার সুযোগ তার থাকে না। তো এটা একটা ওয়ে, ঠিক আছে আমরা একটু দেখতে চেষ্টা করি যে কতটুকু আমরা অ্যান্সার করলে আমাদের সময় কম লাগে আর কি, সেটা একটা জায়গায় দেখবো। আরেকটা ব্যাপার থাকে, আজকেও দিতে দেন, আজকেও তো কমপ্লিট করতে পারবে বলে মনে হয়। হ্যাঁ এই যে টেকনিকগুলো অবলম্বন করলে ইনশাল্লাহ সেটা আমরা পাবো, কারণ এভাবেই প্রশ্ন আসে এবং অন্যরা এভাবেই লিখে ফেলে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো খুঁজে বের করার একটা ব্যাপার, সেটা তো আমরা কিন্তু বারবার চেষ্টা করেছি যে আমরা যদি লার্নিং আউটকামটা বুঝি যে ওই লার্নিং আউটকামের মধ্যে এটা থাকতে পারে তাহলে তাড়াতাড়ি বের করা যাবে। কিছু কিছু প্রশ্নের উত্তর বললাম যে চাইলে কিন্তু আমরা সিএস থেকেও দিতে পারি। এইগুলো হলো অভিজ্ঞতার উপর নির্ভর করে, এটা একদিনে হবে না, আস্তে আস্তে গ্রাজুয়ালি হবে। যেমন হোয়াট ইজ অ্যাক্রিডিটেশন, অক্ষর নাই কিন্তু বাংলায় দিলে হয়তো হতো, কিন্তু অ্যাক্রিডিটেশনে তো আমি বইয়ের মধ্যে খুঁজে কোথাও পেলাম, 3বার খুঁজছি। হ্যাঁ, তৃতীয় আরেকটা ব্যাপার হলো কি যে যখন কনসেপশনটা চলে আসছে তখন নিজের ভাষায় কিছুটা লেখার সুযোগ আছে, লিখতে পারলেও হবে। অ্যাসেসর কিন্তু ওই জায়গাটাও দেখে যে হ্যাঁ বুঝে লিখতে পেরেছে কিনা, তো সুতরাং বুঝে লিখতে পারলেও সেই জায়গাটা একটু সময় অনেক সময় কম লাগে। এটা হবে, গ্রাজুয়ালি হবে। আমরা যদি বুঝতে পারি যে আমাদের এই জায়গাটায় সমস্যা ছিল, আমরা এই গ্রাজুয়ালি এই জায়গা থেকে কিভাবে ইমপ্রুভ করব সেটা আমরা দেখব। আমরা একটু দেখি যে প্রথম কথা হচ্ছে ওই যে প্রশ্নটা সেটা একটু দেখি শেয়ার করে, এবং ওর উত্তরগুলো কত পেজে আছে আমরা একটু মিলাই নেই। আমরা সিবিএলএম এর অ্যান্সারটা কোন পেজে কত নম্বরে আছে সেটা একটু বের করার চেষ্টা করি। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল হোয়াট ডু ইউ মিন বাই পাস, তাহলে এই যে পাস শব্দটা কিন্তু এটার মানে কি, তার মানে ওই স্টেট উত্তরটা কিন্তু হ্যাঁ এটা আমরা সরাসরি উত্তর কিন্তু বলে দিতে পারি। এটা 3 নম্বর মডিউলের, এমনি আমি বলে দিচ্ছি 3 নম্বর মডিউলের 59 পেজ, যারা এমনি জানতে চায় সেটা তার ক্ষেত্রে আপনি লিখে নিতে পারেন, দেখতে পারেন। এবং এখানে কিন্তু বেশি কিছু লিখবো না, হ্যাঁ পুল দ্য পিন এই যে সংক্ষেপে লিখলেই হবে।
মানে পুল দ্য পিন অফ দ্য ফায়ার এক্সটিংগুইশার এত ডিটেলস না লিখে পুল দ্য পিন লিখলেও বিষয়টা বুঝবে যে হ্যাঁ বুঝেছে। এইম দ্য নজেল, হ্যাঁ, এট দ্য বটম, ঠিক আছে। এস স্কুইজ দ্য হ্যান্ডেল, আর লাস্ট এসে সুইপ, হ্যাঁ, অর সাইড টু সাইড, হ্যাঁ, মোশন। তাহলে এই যে 5 কথাটা এখন লিখতে যদি আমি কেউ এমনি যদি বুঝি যে এইটা আমার, চাইলেও কিন্তু যে কেউ একটু চাইলে মুখস্থও লিখে ফেলতে পারে, কারণ এটা খুব কমন একটা কথা। আর নাইলে ওই পেজ খুঁজে লিখতে গেলে ন্যাচারালি একটু দেরি হবে। কিন্তু কয়েকটা যে অ্যাব্রিভিয়েটেড যে শব্দগুলো, এগুলো কিন্তু কিছু কিছু জিনিস আমরা চট করে লিখার মানসিকতা থাকতে হবে, তাহলে কাজটা শুরু মানে খুব ইজি হবে, অল্প কথায় মনে রাখা যাবে। তাহলে এই জায়গায় আমরা কিন্তু বেশ সময় কিন্তু বাঁচায় ফেলতে পারবো। মানে কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা লেস দেন 1 মিনিট করে ফেলতে পারি যদি পারি, সুযোগ থাকে, ঊর্ধ্বে 1 মিনিট। কারণ আমাকে যদি 20টা প্রশ্ন 1 ঘন্টায় লিখতে হয়, তাহলে একটা প্রশ্নের উত্তরের জন্য সময় কিন্তু আমি পাচ্ছি 3 মিনিট। এখন 3 মিনিটের জায়গায় কোনো প্রশ্নের উত্তর যদি আমি 1 মিনিটে সেরে ফেলতে পারি, তাহলে কিন্তু অন্য অনেক যেগুলো আমাকে কষ্ট করে খুঁজে বের করে একটু লিখতে হবে, সেই প্রশ্নের উত্তরগুলোর জন্য কিন্তু আমি এডিশনাল সময় পেয়ে যাচ্ছি। এখানে কিছু একটা টেকনিক কিন্তু এটা আছে। এই যে এই কথা যে হুইচ প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি শুড বি কনসিডার্ড ইন ওয়ার্কপ্লেস, এটা কিন্তু বলা আছে 2 নাম্বার যে সিভিএলএম এর, তার 17 নাম্বার। কেউ যদি চায়, আমি আগেও বলেছিলাম যে প্রিন্সিপাল গুলোর নাম কিন্তু ওই যে সিএস এর মধ্যেও আছে, যদি ওটাও দেই তাহলেও কিন্তু তাকে মার্ক দিবে, কাটার সুযোগ নাই। আর অ্যাপ্রোপ্রিয়েটলি আরেকটু দিতে চাইলে আমরা এর আগেও দেখেছি যে 15 নম্বর পেজেও আছে, 17 নম্বর পেজে আছে, কোনটা লিখবো, আর দুটা যে কোনো একটা লিখলেই কিন্তু এখানে মার্ক দিবে। মূলত প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি এটাই হলো আসল কথা। তাহলে প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি যে জায়গায় ইউজ করি না কেন একই, এই প্রিন্সিপাল গুলো ওখানে কিন্তু খোঁজার জন্য যে আমরা আগেও দেখেছি ইনক্লুসিভিটির জায়গায় কিন্তু খুব খুব ইজিলি আমরা 3টা পয়েন্ট লিখলাম। পেজে যেটা বলতেছেন 217 প্রিন্সিপাল ইন ইওর ওয়ার্ক প্র্যাকটিসেস আর ওয়ার্ক প্লেস একই বুঝাবে, একটা প্র্যাকটিস আর একটা প্লেস দুটো কি সেম বুঝাবে? কনসিডার ইন ওয়ার্ক প্লেস একই বুঝাবে না, উত্তর দিয়েছি কিন্তু প্লেস আর প্র্যাকটিসকে একই ধরে নিয়েছি। এটা আপনাকে শোনেন, আমি আপনাকে আবারও বলছি যে অ্যাসেসর কিন্তু কাছাকাছি জায়গায় গেলে আপনাকে কিন্তু মার্ক দিবে। এত অ্যাপ্রোপ্রিয়েট আপনি নাও যদি লিখতে পারেন তাও আপনাকে কিন্তু মার্ক দিবে। এখন ওই দুটো মিলায় দেখলে, আপনি মিলায় দেখলে কথাটা একটু মানে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে চাইলে একটু ঘুরায় লিখতে হবে, এটা মানে 100 বার মানে। কিন্তু প্রিন্সিপাল তো প্রিন্সিপাল কিন্তু কোনো চেঞ্জ নাই, যে কটা ইনক্লুসিভিটির প্রিন্সিপাল সেটাই কিন্তু বলছি। হ্যাঁ, এই জন্য আমি বললাম যে আপনি আস্তে আস্তে যাতে আরো সুন্দর করে লিখতে চান সেটা লিখতে পারেন, মোর পারফেক্টলি লিখতে চাইলে বেস্ট। কিন্তু প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি ওটা যেভাবেই প্র্যাকটিসের জন্য অ্যাপ্লাই করুক না কেন, মূল প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি ওই কয়টাই, তাই না? মানন ভাই, আপনি হয়তো আরো পারফেক্টলি লিখলে 17 নম্বর পেজের থেকেই দিতে হবে। 17 নম্বর পেজের থেকে দিছি, কিন্তু পয়েন্ট অনেকগুলো লিখতে গেলে সময় পাবো না। এখন এই যে এখানে আবার এই যে আপনি আর একটা সুন্দর একটা কথা বলেছেন, আপনি যখন অনেক সময় লাগবে এই জায়গাটায় যখন বুঝছেন, তখন আপনি কি করবেন, 4টা 5টা প্রিন্সিপাল, 3টা লেখেন, 4টা লেখেন, আপনি 6টা লিখেন না, 4টা লিখে ছেড়ে দেন, ঠিক আছে? জায়গা থাকলে জায়গা এই 4টা 5টার বেশি লেখার জায়গাও থাকে না, আপনি 3টে লিখে সাইডে দিয়ে অন্যগুলো অ্যানসার করতে থাকেন। হ্যাঁ, রাইট, দ্যাটস গুড। আপনি 3টা 4টা লিখে ছেড়ে দেন, ঠিক আছে? সো এটা একটা টেকনিক। এরপরে দেখেন হোয়াট ইজ কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। দেখেন আমরা কিন্তু খুব ভালো করে জানি যে 1 নম্বর মডিউলে এই যে
আমরা কোয়ালিটি অ্যাসুরের ক্ষেত্রে কিন্তু বারবার বলেছি সেই জায়গাটা বইয়ে তখন খুঁজে পাইলাম না, এখন তো ঠিকই পাওয়া যাচ্ছে ঘটনা। হ্যাঁ 64 নাম্বার পেজে দেখেন আছে 1 নাম্বার 3বার খুঁজছি অ্যাক্রেডিটেশন কিন্তু অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্টের যে বিষয়টা আপনার খেয়াল আছে কিনা আমরা কিন্তু খুব গুরুত্ব দিয়েছিলাম যে আমি তো তখন হয়তো ডাক্তার নাই ছিলাম তা হয়তো ক্লাসে ওই জায়গাটা হয়তো খেয়াল করেন নাই মানে হ্যাঁ সেই দিন তো ছিলেন না, সেটা একটা কারণ হতে পারে। তো যাই হোক তারপরে যেটা আছে ডেসক্রাইব দ্য রিলেশন এবং জব টাস্ক এন্ড টাস্ক এলিমেন্ট, এটাও 17 নম্বর পেজে আছে। আপনি যাতে কেউ খুব সোজাসুজি জানে বলতে চাই রিলেশনটা কি, তাহলে অনেকগুলো টাস্ক নিয়ে একটা জব, অনেকগুলো টাস্ক এলিমেন্ট নিয়ে একটা টাস্ক, বা একাধিক টাস্ক নিয়ে টাস্ক এলিমেন্ট নিয়ে একটা টাস্ক গঠিত হয় এবং একাধিক টাস্ক নিয়ে একটা জব গঠিত হয়। যদি এই কথাটাও লেখেন তাও কিন্তু তার রিলেশন কথাটা এক লাইনে চলে আসে, চাইলেই লিখতে পারেন। আর যদি আরেকটু ডিটেলস লিখতে চান সেটা আলাদা কথা, কিন্তু সংক্ষেপে যদি এও লেখেন তাতেও কিন্তু আপনার রিলেশন হয়ে যায়। হ্যাঁ, ডিফাইন সাবস্টিটিউট ইন এ সেন্স অফ রিস্ক কন্ট্রোল, এটা আপনার ওই যে 3 নাম্বার যে সিবিএলএম এর তার 66 নাম্বার পেজ, সেখানে গেলে আপনারা ওখানে তো ডেফিনিশন আকারে নাই, এটা শখের মধ্যে না বলা আছে কিন্তু ডেফিনিশন আকারে না, ওইটুকু লিখলেই হবে, ডেফিনিশন আকারে লাগবে না। আপনি ওই যে ওই টেবিলটা আছে টেবিলটার মধ্যে রাইট, টেবিলটার মধ্যে যেটুকু আছে ব্র্যাকেটে আপনাকে ওইটুকু লিখলেই চলবে। এখন এটা তো দেখছিলাম কিন্তু এটা তো তখন পছন্দ হয়নি। পছন্দ হবে না, পছন্দ না হলেও লিখে দিবেন, লিখে দিলে তো হয়ে যাবে, খুঁজে পাইছিলাম 3বার। হ্যাঁ ওই টেবিলের মধ্যে আছে ওটুকু লিখে দিবেন। আর ওটা সুন্দর করে চাইলে আর আস্তে আস্তে আরো প্র্যাকটিস করতে হবে, সেটা দরকার না, আপাতত ওইটুকু দিলে আপনার চলবে। Why promote inclusive learning in CBT and A environment? তাহলে এইখানেও কিন্তু ওই যে why inclusivity কোনটা, ওই যে 3টা জিনিস ছিল না, পিপি, তাই না? সংক্ষেপে মনে আছে পিপি, why practice inclusive, এটা কি একই জিনিস বুঝাইছেন? প্র্যাকটিস করা আর why practice যেটা প্রমোট আর প্র্যাকটিস কি একই জিনিস? হ্যাঁ, আপনি ভিতরের লাইনটা পড়েন দেখবেন যে না এই কথাটাই একই। এটা তো আমার এমনি মুখস্থ, পিপি তো মুখস্থ। কেন প্রমোট করবেন এবং কেন প্রমোট করবেন একই প্র্যাকটিস করবেন, কথার উত্তর আলটিমেটলি একই। এই জন্য বললাম যে এখান থেকে একটু ঘুরাই দিবে, আপনি ওই ভিতরের শব্দটা পড়ে দেখেন কথাটা একই। তো এখানে হলো পিপির মধ্যে তো কোথাও প্রমোট লেখা নাই, তাহলে বুঝবে কি করে যে এটাই প্রমোট বোঝাচ্ছে? পিপির মধ্যে তো এটা হচ্ছে প্রিপেয়ার টু প্রোভাইড এন্ড ইনশিওর, এর মধ্যে তো কোনো প্রমোট শব্দ তো কিছুই নেই। প্রমোট তো পরের টুকে আছে, ইন অর্ডার টু প্রমোট ইনক্লুসিভ লার্নিং প্রাইভেট সেক্টর, পরে বিল্ডিং ইন্ডিভিজুয়ালিজম। না ওটা তো হাউ নাকি না কোনটা? হাউ প্র্যাকটিস, হ্যাঁ হাউ প্র্যাকটিস ইনক্লুসিভ বলতে মধ্যে পড়ে, কিন্তু প্রমোট তো কোথাও লেখা নেই। উপরে লেখা আছে স্যার। উপরে কি লেখা আছে? ওই যে প্রমোটিং বাই ফস্টারিং এন্ড প্রমোটিং, ওই প্রমোটিং সব ফস্টারিং and promoting, by fostering and promoting an inclusive learning culture. ওই প্রমোটিং দেখে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ 14 নম্বর পেজে দেখাইছি, একদম উপরেরটা 3টা পয়েন্ট। ওখানে যেহেতু স্পেসিফিক বলে আছে why practice inclusive, আর প্রমোটিং দিছে না, খুঁজে পাই না। হ্যাঁ এই দেখেন এই যে উপরে এখানে লেখা আছে by fostering and promoting an inclusive learning culture, training and or assessment organization can, তার মানে প্রমোট করে এই কাজটুকু করতে পারে। তো আধা মিনিট লাগতো না পিপি লিখে দিলে, উত্তরটা তো বুঝতে হবে, তাহলে পাস করে যাচ্ছি, এটা তো পারি। হ্যাঁ রাইট, এটাই বললাম যে অল্প অল্প করে বুঝে বুঝে একটু আমরা যাব, গ্রাজুয়ালি, সমস্যা নাই। একটু কিন্তু ফারুক ভাই কোনো শব্দ শুনতেছি না, ঘটনা কি? ফারুক ভাই বলে সব উত্তর দিছে বোধ হয়, বোঝা যাচ্ছে তার কোনো তৈরি নেই। ফারুক নাই? আচ্ছা, কি ফারুক কি নাই নাকি? দেখছিলাম তো
এই আছে তো আর ভাই সব পারে বোঝা যাচ্ছে, এই জন্য তার কথা হচ্ছে না। আর কি জানি বলতে যাচ্ছে, বুঝতে পারি না। আচ্ছা, তারপরে আমরা 7 নম্বরে যাই, ডিফাইন গ্রিন প্র্যাকটিস। এটাও 3 নম্বর যে সিবিএলএম আছে, হ্যাঁ, এটার মধ্যে আপনার 69 নাম্বার পেজ এখানে আছে। 8 নাম্বার যেটা আছে, হয় ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক রিস্ক ম্যাট্রিক্স, এটাও 3 নম্বরের 65 নাম্বার পেজে অ্যানসারটা সুন্দরভাবে দেওয়া আছে। 65 পেজে এটা কি রিস্ক ম্যাট্রিক্স এর ইম্পর্টেন্স কি লেখা আছে? 3 নম্বর যে সিবিএলএমটা দেখেন 65 নাম্বার পেজ, এখানে দেখছেন ইম্পর্টেন্স কোথায় লেখা আছে? ইম্পর্টেন্স খুঁজে বের করুন। very important. reduce, use, 65 recycle, dispose, এটা হবে স্যার? 65 পেজ। Control. 63, 64, এই যে 65, এই যে a risk matrix serves well to define and classify likelihood and consequence of risk. A risk matrix makes use of descriptors to define a level of both likelihood from almost certain to rare and consequence. কোশ্চেনের সাথে মিলল কোথায়? হ্যাঁ, না এইটুকুই। আসলে তো রিস্ক ম্যাট্রিক্সটা কেন তৈরি করতেছে আপনি নিজেও যদি বোঝেন যে ইম্পর্টেন্স বুঝাচ্ছেন, ইম্পর্টেন্স বুঝাচ্ছে তো কিছু একটা শব্দ থাকবে যে ইম্পর্টেন্স। আমি তো যে লিভলিহুডের জন্য পয়েন্ট করে চিন্তা করছিলাম, তখন যদি ইম্পর্টেন্স বুঝাচ্ছে তাহলে আমি এখানে ইম্পর্টেন্স এর উপর খালি যে প্রশ্ন আমি যে করে দিছি করে দিছি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু সামনে যাই। আমরা নেক্সট যেটা এরপরে যেটা আসছে, হঠাৎ দ্য এনভায়রনমেন্ট অফ ইনক্লুসিভ লার্নিং। এটাও তো এনভায়রনমেন্টের কথা, একেবারেই ইনক্লুসিভ সংজ্ঞার পরেই যে পয়েন্টগুলো দেওয়া আছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে, সেটা আমরা বলেছি একেবারে প্রথম 13 নম্বর পেজে। যদিও ইনক্লুসিভিটি মানে ইনফরমেশনের মধ্যে দেখেন ইনক্লুসিভিটি সংজ্ঞা, তার নিচেই এনভায়রনমেন্টের কথা লেখা আছে, এই পয়েন্টগুলো দিয়ে দিলে হবে। লিস্ট দ্য প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, প্রসিডিওর, এটাও ওই যে 2 নম্বর যে সিবিএলএম তার মধ্যে 59 পেজে দেওয়া আছে উত্তর। হোয়াট ইজ এসওপি, তাই না, প্রসিডিওর, তা এখানেও দেওয়া আছে। ওই এই যে আমরা সিএস যেটা, সিএস এর 25 নম্বর পেজে দেওয়া আছে জিনিসটা। হ্যাঁ, 25 নম্বর পেজে পান নাই? আর এটা একটু বুঝাই দিলে হবে, এটা আসলে তো সংক্ষিপ্ত রূপ, তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস। এইটুকু তো লেখা, জব, হ্যাঁ এটুকুই, তার কিছু না। জব রিলেটেড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এইটুকুই শুধু লিখে দিয়েছি। স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্ট্যান্ডার্ড রিলেটেড শব্দটা অপারেটিং প্রসিডিওর। ওই যে এখানে অ্যাব্রিভিয়েশনের ঘরে আপনার যে 4 পাতাতেও আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এই যে ওখানে আমি দিয়ে দিলাম, জব টব নাই। হ্যাঁ, দিলে হবে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংক্ষেপে এইটাই। তো আমরা মানে পরের যেটা দেখি সেটা হলো কি, হোয়াট আর দ্য ফাংশন অফ এনএসডিএ, ওটা 31 নম্বর পেজে আছে, ওই 1 নম্বরের। দেন কি,
রাইট ডাউন দ্য টাইপস অফ হ্যাজার্ড উইথ এক্সাম্পল। আমরা তো বলেছি যে 4টা লিখলেও আপনি চলবে, 4টা হ্যাজার্ডের নাম লিখে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দেবেন। 6টা দিলেও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি তো 4টা দিলেও যথেষ্ট। হ্যাজার্ড যে 25 জিরো দিবেন, ওটা তো 3 নাম্বার বইতেও তো পাওয়া যায়। হ্যাঁ আছে, 2 জায়গায় আছে, সেই জন্য বললাম যে ওইখানে চট করে আপনি দিতে চাইলে দিতে পারেন। 25 নাম্বার পেজে হ্যাজার্ডের কথা লেখা, এটা লেখা আছে, সেটা হলো সিএসএ, আর ওখান থেকেও আছে, 2 জায়গায় যে কোনো জায়গাতে দিতে পারেন। Why we need to use বিভাগ 1 and 2, এটাও 1 নাম্বার যে সিভিলেম তার মধ্যে 34 নাম্বার পেজে আছে। 34 নাম্বার পেজে এখন কি দিবেন? আপনি যে ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কের মধ্যেই বলা আছে। ফ্রেমওয়ার্ক, এখন এই ফ্রেমওয়ার্ক আর এর যে ফাংশনটা, এটা যে মেইন ফিচার, এটা প্রি ভোকেশনাল সার্টিফিকেট 1 এই তো আছে, আর তো কিছু নেই। প্রি ভোকেশনাল ট্রেনিং কত নাম্বার পেজ, কত নাম্বার পেজ বলছি? 34 পেজ, 1 নাম্বার 34 নাম্বার পেজ। আমি দেখাই দিই। প্রি ভোকে অনেক করে খুঁজলাম। না না, তো এমনিই লিখতে পারবেন। প্রিভাগ কার জন্য যারা, আমি তো চাচ্ছিলাম যে বইয়ে কেমন আছে ওই বই হুবহু লিখতে চাইলে লিখতে পারেন, আর এটা বারবার মুখস্থই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তো বুঝতেছি, তখন তো আর বুঝিনি যে এটা দেখেন, the National Technical and Vocational Qualification Framework has level from 1 to 6 as well as 2 pre-voc level to allow easier access to formal TVET for poor or underprivileged group who might not have sufficient formal schooling and lack of literacy and numeracy, but having skills either working in different economic sectors. হ্যাঁ, এই যে এখান থেকে দেখলেন তো, মানে এখানেই একটু পাচ্ছি, কিন্তু এই যে ফ্রেমের মধ্যে, এটার মধ্যে তো যা লিখছে তাতে তো আমি কোনো খুঁজে পাইনি যে প্রি-ভোক। এটা তো অনেকবারই আলোচনা করা হয়েছে। আলোচনা তো থাকবে, তারপরে তো ভুল না করলে আলোচনা শেষ হবে কি করে? সোজা কথা, আমরা যারা লেখাপড়া করার সুযোগ পাইনি, গরিব, হ্যাঁ, তাদেরকে আমরা সিবিটি সিস্টেমে আনয়নের জন্য এই পদ্ধতি দুটা রেখেছি ফ্রেমওয়ার্কের মধ্যে। আন্ডার প্রিভিলেজ গ্রুপ এবং পুয়ার পিপলকে আমাদের মূল স্ট্রিমে আনার জন্য তাদেরকে রাখা হয়েছে, যারা ওয়ার্ক ফোর্সে কাজ করার, মানে কাজ করার অ্যাবিলিটি আছে, তাদেরকে আমরা এখানে অ্যাবজর্ব করছি। ঠিক আছে, এটা এইরকম কিছু কিছু কথা আছে যেগুলো কিন্তু একেবারেই আমরা ক্লিয়ার কনসেপশন আমাদের হয়ে গেলে আমরা ওই কথাটা আর খুঁজে লিখতে চাইবো না, মুখস্থ করলে করেই বলতে পারবো। দুই চারটা কথা, তার মধ্যে এটা একটা ব্যাপার। হঠাৎ দ্য কি পয়েন্টস অফ টাইম ম্যানেজমেন্ট স্কিল 98 পেজে আছে একের, এটা আমরা লিখে দিয়েছি, ওই যে কি ম্যানেজমেন্ট কিভাবে করবেন, ক্লাসগুলো কিভাবে ম্যানেজ করতে হবে সেই সংক্রান্ত ব্যাপার। রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ এআইডি। এআইডি তে কি বোঝাচ্ছে? সেটা তো এআইডি ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। হ্যাঁ হ্যাঁ, 51 নাম্বার পেজে যান নাই? 51 নাম্বার পেজে তো কি 51 নাম্বার পেজ খুঁজেই পাই না। এতে কি হয়? আচ্ছা, এআইডি আছে। হ্যাঁ, কে বলেন? হ্যাঁ, ask for help, ask for help প্রথম কথা, তার মানে ফার্স্ট এইডের কথা, যে ফার্স্ট এইড এই শব্দটা আসছে কি করে? প্রথম এ হলো ask for help, সাহায্য, হেল্প বলে কল করে না বিভিন্ন সময় বিপদে পড়লে, হেল্প মি, দ্যাট ইজ ask for help। তারপরে ইন্টারভেন, হ্যাঁ ইন্টারভেন কথা। ডি হলো ডু নট ফার্দার হার্ম, মানে যে অবস্থায় আছে তার থেকে, ফার্স্ট এইডের কথা বলা আছে, তাকে যেতটুকু অবস্থায় পাওয়া গেছে তার থেকে যেন ডিটোরিয়েট না করে, এই অবস্থায় ধরে রাখা, মানে আরো যাতে সে মানে রিস্কি অবস্থানে না পৌঁছায় সেই অবস্থায় ধরে রাখার জন্য প্রাথমিক চিকিৎসা এটা। সেই জন্য ডু নট ফার্দার হার্ম, এই তিনটা শব্দ থেকে এখানে AID এই শব্দটা এসেছে ফার্স্ট এইডের অ্যাব্রিভিয়েশন। এনিওয়ে,
how do you ensure reasonable adjustment in CBT and A? 2-20 মানে 2 নাম্বার CBLM এর 20 নাম্বার পেজে সেটা আছে। List the first 5 components of QAM. এটা 1 নাম্বার পেজে 61 নাম্বার পেজে আছে। What is mean by clients with particular needs? এটা ওখান থেকে সরাসরি ক্লায়েন্টস এর নামগুলো বলার ব্যাপারে যদি আমরা চাই, আমরা বলেছিলাম যে আমাদের যে সিএস এর মধ্যে একটাই প্রশ্নের উত্তর ওখানে বের করা যাবে, সেটা ক্লায়েন্টস। তো অন্যভাবে আমরা ক্লায়েন্টস এর নাম জানি। আর যেটা বলেছে ইউনিট অফ কম্পিটেন্সি, এর কম্পোনেন্ট গুলো কি? তাহলে ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্ট কিন্তু অনেক জায়গায় আছে, বাট আমরা যদি সিএস এ দেখি সরাসরি সিএস এর থেকেও কিন্তু এই কম্পোনেন্ট গুলোর নাম কিন্তু ওখান থেকে দেখে দেখে লিখে দিতে পারে। 12টা নাম লিখে দিলেই তো হবে স্যার। রাইট, ওখানে যে বইয়ের 12টা নাম না বইয়ের 12টা নাম না, 12টাই তো লিখতে দিয়েছিলাম, পরে কমাই দিচ্ছি। না ওই নাম আমাদের ইউনিট অফ কম্পিটেন্সির নাম লিখে। হ্যাঁ, ইউনিট অফ কম্পিটেন্সির নামগুলো তো সেক্টর 12টা সেক্টর আছে। কোনটা 12টা সেক্টর আপনি পাইলেন? এই নামগুলো আছে, যেমন বাংলাদেশের স্কিল হবে, তারপর যে অস আছে, এইগুলি তো ইউনিট অফ কম্পিটেন্সি। এই শুনেন, টাইটেল, ডেসক্রিপ্টর, তারপরে কি নমিনাল আওয়ার, কি সব যে এই যে শব্দগুলো সেটা কোথায় আছে? ওগুলো তো কম্পোনেন্ট। ইউনিট অফ কম্পিটেন্সির যে কম্পোনেন্ট গুলো কি? স্ট্যান্ডার্ডের ভিতরেই প্রথমেই তো এই জিনিসগুলো ছিল না, স্ট্যান্ডার্ডের মধ্যেই ছিল না। সাবমিশনগুলো কি হতে পারে? ইউনিট অফ কম্পিটেন্সি যে ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এগুলোই তো ইউনিট অফ কম্পিটেন্সি। না কম্পোনেন্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি। কম্পোনেন্ট মানে কি? না ইউসি তে কি বোঝায়? হ্যাঁ, ইউনিট অফ কম্পিটেন্সি না, ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্ট বলতে ওই যে আপনি ইয়াটা বের করেন, আপনি সিবিএলএম এর 0 দ্যাট ইজ সিএস টা আছে। সিএস এর কত পৃষ্ঠা? সিএস টা বের করছেন? হ্যাঁ, সিএস বের করছি। হ্যাঁ, সিএস এর থেকে নিচে যেতে লাগেন, ওয়ার্ক ইফেক্টিভলি যেখানে লেখা আছে না যে ইউনিটটা, ইউনিট টাইটেল লেখা আছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। হ্যাঁ, তা ওটার মধ্যে কি লেখা আছে? ওর ভিতরের মধ্যে পয়েন্টগুলো লেখা আছে। প্রথম হলো ইউনিট গুলো, না ইউনিট এবং টাইটেল, তারপরে কি ডেসক্রিপ্টর আছে, তারপরে নমিনাল আওয়ার আছে, তারপরে কি এলিমেন্টস এর পরে পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে, রেঞ্জ অফ ভেরিয়েবল আছে, তাই না? 9টা পয়েন্ট দেওয়া আছে, দেখেন। তারপর আবার এভিডেন্স আছে। হ্যাঁ, এখন তো এর মধ্যে আবার সাব ডিভাইড করা আছে। না সাব ডিভাইডের দরকার নেই, মেইনটা দিবেন। 9টা পয়েন্ট, ঠিক আছে? কম্পোনেন্ট স্যার, ওই যে যেটা স্যার লেভেল 4 এর যে স্যার 12টা নাম, এটা না না ওগুলো বুঝছি। ইউনিট অফ কম্পিটেন্সি বলতে একটা ইউনিট বোঝায়, সেই একটা ইউনিটের কম্পোনেন্ট গুলো কি কি? হ্যাঁ, কম্পিটেন্সি, তারপরে আর কি আছে? অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট লাগবে, এটাও লাগবে নাকি? না, এটা স্যার বুঝতে পারলাম না স্যার। পাওয়া যায়নি? আচ্ছা, আমি দেখাই এখানে। এই যে একটা ইউনিট, এই যে এখানে গেলাম না, প্রথমটা কি? এটা কি? ইউনিট টাইটেল, এটা একটা কম্পোনেন্ট। ইউনিট কোড, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার্স, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া। তাহলে আবার ডান পাশে যাব কেন? এগুলো ডান পাশে গেলাম না, এটা এইখানে আপনাকে লিখতে হচ্ছে, ওইখানে আচ্ছা ঠিক আছে, আপনি পারফরম্যান্স ক্রাইটেরিয়া লিখেন না, আপনি লেখেন এলিমেন্ট অফ কম্পিটেন্সি, তারপরে কি? রেঞ্জ অফ ভেরিয়েবলস, তারপরে এভিডেন্স গাইড, তারপরে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। ঠিক আছে? স্যার এটা ভুল হয়েছে তো। হ্যাঁ, এখন বোঝা গেছে। এইখান থেকে আমি লিখতে বলছি, মানে এখান থেকে চট করে অন্য জায়গায় ওই 9টা পয়েন্টই দেওয়া আছে। এটা স্যার এক জায়গায় দেওয়া নাই, বুঝতে পারছি। আছে দেবো না, পরে দেখাবো না, আর সামনের ইয়াতে দেখাবো না এভিডেন্সে। আমি সামনে আরো মডিউল আছে, আলোচনা আছে, সেই জায়গার মধ্যে পয়েন্ট গুলো লেখা আছে।
সিএস নিয়ে কথা আছে তো ওখানে দেখানো যাবে সিএস এর কম্পোনেন্ট। আমি এখানে আগে দিয়ে দিয়েছি কম্পোনেন্ট, আমরা আলোচনা করেছিলাম সিএস এর কম্পোনেন্ট। এনিওয়ে কম্পোনেন্ট গুলো কি জানতে পারলাম। এরপরে যেটা এটাই তো লাস্ট। হ্যাঁ, তাহলে মোটামুটি বোঝা গেছে যে আমরা এখন যে কম্পোনেন্ট এখানে যদি 9টা লিখতে অনেক সময় লাগে, আমি 5টা লিখে দিই, 6টা লিখে দিই, ঠিক আছে। তো এইটা হলো মোটামুটি ভাবে আস্তে আস্তে আইডিয়া গুলো আসবে যে আমরা কত কম লিখে আমাকে সময় বাঁচানো যায়, আমি সেই প্রচেষ্টাগুলো চালাতে হবে। কারণ আমার সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, যে উত্তরগুলো আমরা জানি পারি তাড়াতাড়ি সেটা আমরা 1 মিনিটের মধ্যে সেরে ফেলার চেষ্টা করব। ফলে আমাকে হাতে টাইম বেঁচে যাবে, সেই টাইম দিয়ে আমি অন্য জায়গায় যেখানে আটকে রয়েছে সেখানে লিখবো, অথবা পরে একেবারেই কোনো জায়গায় খুঁজে না পাইলে লাস্টে নিজের সেন্স যেটা ডেভেলপড হয়েছে সেই সেন্স দ্বারা আমার 2-4 লাইন লিখে দিয়ে আসতে হবে। বাট কোনোভাবেই কিন্তু ফাঁকা রাখা যাবে না, এটা একেবারে অবধারিত। আশা করি বোঝা গেছে কথাটা। কারণ আমাদের এখানে 20টাই পারতে হবে, সেটা অংশ বিশেষ লিখলেও পরে যখন আমাদের ওরাল কোশ্চেনিং হবে তখন যদি সব ঠিকঠাক থাকে, 2-1টা প্রশ্ন এরকম একটু শর্ট থাকে, তখন ও করবে কি পুরো অ্যান্সার না দিয়ে একটা হট চিহ্ন দিয়ে রাখবে, দিয়ে রেখে পরে জিজ্ঞাসা করবে ওরালে যে এটা কি মানে কম কেন, বললো তখন আমি সময় পাইনি পুরাটা লিখতে পারিনি, তাহলে বলেন তো, তাহলে তখন আরো 2-1টা কথা বলা লাগলে বলে দিল। সো সেই ক্ষেত্রে তারা রিজনেবল অ্যাডজাস্ট করার সুযোগ থাকে। আপনার স্যার যাই লিখে দিয়ে আসতে হবে, তাই তো স্যার? ফাঁকা রাখা যাবে না? না, কোনোটাই ফাঁকা রাখা যাবে না, কোনোভাবেই কোনোটাই ফাঁকা রাখা যাবে না। কনসেপশনের উপরে হলেও লিখে আসতে হবে। পরে যদি উত্তর লেখার পরে যে সময়টা পাওয়া যায় তখন আবার দরকার হলে কোনোটা আমার গ্যাপ থাকলে মনে করতে পারি যে আমি ঠিক আছে ওই সময় বলেছি, বাট এটা আরো ক্লিয়ার করে এখানে বলা যায়, একটু সিভিলম দেখে ক্লিয়ার করে নিব পরবর্তীতে, যাতে ওরালে আর বলা যায়। তো স্যার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কয়টা কোশ্চেনে সর্বোচ্চ করতে পারে? এটা অ্যাসেসরের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। সাধারণত 2-3টা এরকম করে, মানে এটা ডিপেন্ড করে ওই যে কিছু লেখা থাকলে তার সঙ্গে রিলেট করে। কোনো সময় 1-2টা প্রশ্ন একেবারে না, মানে ওই একেবারে ভুল হলে তারপরেও ভাইবার সময় শোনার পরে সে বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে, ওটাকে সে কারেক্টলি বলে দিতে পারে যে হ্যাঁ সে বলতে পারছে, মুখে লিখতে না পারলেও বলতে পেরেছে পরবর্তীতে। সেই জায়গায় যদি ভুল লেখা হয় তাহলে সেক্ষেত্রেও কি প্রশ্ন করবে? ওই যে 1-2টা হলে করতে পারে, তার সবকিছু ভালো আছে ঠিক আছে, সুতরাং এই জায়গাটা তাকে রিজনেবল অ্যাডজাস্ট করে এবং সেই মুখে বলতে পারার কারণের জন্য তাকে ওই জায়গাটায় সংশোধন করার সুযোগ দেয়, লিখে দেয় যে হ্যাঁ সে মুখে বলতে পেরেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা প্রস্তুতিগুলো আরো বাড়ানোর চেষ্টা করব, কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে আমাকে উত্তর দেওয়া যায় সেইটা আমরা চেষ্টা করব, এবং প্রয়োজনে আমাকে কম লিখতে পারি, কিন্তু পরবর্তীতে ওইটা সময় পেলে আরো পারফেক্টলি লিখব। আমরা এটা নিয়ে আর কারো কোনো কিছু জানার বিষয় আছে কিনা, মানে আমি যে কথাগুলো বলেছি বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? স্যার 12 কম্পোনেন্ট অফ ইউওসি যেটা বললেন স্যার, আমি তো স্যার এগুলো লিখলাম, 9টা আসে তো স্যার, 9টা তো, 12টা না তো, আপনি বলছেন 9টা পয়েন্ট এবং না প্রশ্ন কোথায় 12টা আছে? প্রশ্ন বলেছে কম্পোনেন্ট গুলো নাম লিখতে, ওটা 9টাই। ঠিক আছে, সুতরাং 5টা-6টা যে কাটা পারি দিয়ে দিলেই হবে, 9টাই লিখতে হবে, তা না যদি সময় না থাকে দরকার নেই। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা একটু সামনে আগাবো অন্য ব্যাপারে, অন্য বিশেষ করে আমরা গতদিন কি দেখাইছি, এভিডেন্স কি এভিডেন্স লাগবে আলোচনা করেছিলাম, মনে আছে কি স্যার? ওইটা ফটোকপি করে নিয়ে আসছি স্যার, যেটা তাহলে সেই এভিডেন্সের বিষয়টা
আচ্ছা, এভিডেন্সের থেকে আমাকে কার কি না পাওয়া আছে নাকি, কে জানে একটু বলেছিল, আমি মানে সফট কপি পাওয়া গেছে এভিডেন্সের সব? আচ্ছা, এখন হলো সফট কপিটা ওইটা প্রিন্ট করে ফেলতে হবে এবং আমাকে চেষ্টা করতে হবে এভিডেন্সটা আমরা নিজের হাতে প্রথমে আমরা পেন্সিল দিয়ে লিখবো, লেখার পরে আমরা দেখা নেব, আলোচনা করে নেব, যদি কোনো কারেকশন থাকে ফাইনালি আমরা এটা কারেক্ট করব, মানে তখন আমরা লাস্টে আমরা কলম দিয়ে ফাইনালি লিখবো সাবমিট করার আগে। এটা আমরা পেন্সিল দিয়ে কেন লিখতে বলছি, যে এইখানে কিন্তু এভিডেন্স গুলো যারা অ্যাসেসর আসবে তারা যাচাই করতে চাইবে যে নিজে লিখেছে কিনা, মানে এভিডেন্সটা তার নিজের হাতে তৈরি কিনা। এমনও হতে পারে যে সে যদি কনফিউজড মনে করে, অর্থাৎ সে মনে করে আরো কারোটা কপি করেছে, তাহলে সে তার অথেন্টিসিটি যাচাই করার জন্য সে বলতে পারে যে নির্দিষ্ট একটা কাজ করে দেখাতে বলতে পারে যে এইটা আপনি এখন আমার সামনে এখানে নতুন করে করেন, আপনি 5 মিনিট লাগে 10 মিনিট লাগে, আমার এই যে সিএস আপনার কাছে আছে, এই সিএস ধরে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় একটা কথা হচ্ছে, যেহেতু এই এভিডেন্স গুলো ফিল আপ করতে গেলে আমাকে একটা সিএস লাগবে। কোন সিএস? যেখানে অকুপেশন 1 তার কমপ্লিট হয়েছে বা 2 যেটা কমপ্লিট করেছে ওইটার একটা সিএস লাগবে। হ্যাঁ, ওইটা নেটে বিটিভি নেট থেকেও খালি সিএস এর ওই অংশটুকু প্রিন্ট করে নেওয়া যায়। আমরা একটা দেখি স্যাম্পল আকারে দেখাতে পারি কিনা। এভিডেন্স ডকুমেন্ট আমরা প্রথম খেয়াল আছে যে প্রথম যে পেজ সাবমিট করার আগে এইখানে কিন্তু লেখা আছে যে ফর ফুলফিলমেন্ট অফ সার্টিফিকেট 4 ইন সিবিটি এন্ড এ মেথডোলজি। তাহলে আমরা যে 12টা ইউনিট কমপ্লিট করতেছি তা মূলত সিবিটি এন্ড এ মেথডোলজির উপরেই। হ্যাঁ, NC4 আমাদের সার্টিফিকেট হবে ন্যাশনাল সার্টিফিকেট 4 ইন সিবিটি এন্ড এ মেথডোলজির উপরে। তো সেই জিনিসটাকে ফুলফিলমেন্ট করার জন্যই কিন্তু আমার এই এভিডেন্স জমা হচ্ছে। তাহলে এই এভিডেন্সের বিষয়ে কিন্তু আরো একটা কথা বলি, কেউ যদি কমপ্লিট না করতে পারে, অংশবিশেষ করে থাকে, তাকে কিন্তু NC4 হিসাবে টিক চিহ্ন দেবে না, অর্থাৎ সে কম্পিটেন্ট বলবে না। যদি সে কম্পিটেন্ট না হয়, আমরা কার্ডস তৈরি করার সময় দেখব, সেটা লিখবে SOA, স্যাটিসফ্যাক্টরি অফ অ্যাচিভমেন্ট, যেটুকু স্যাটিসফিকেশন হয়েছে সেটুকু অংশবিশেষ, স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে কি করব, প্রথম কাজ হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি। তাহলে আমার একটা কালার ছবি পাসপোর্ট সাইজের, ওইটা এখানে পেস্ট দিয়ে অথবা স্টাপল করে এখানে লাগাই দিব। দ্বিতীয় কথা হচ্ছে তার নাম, যে এই ক্যান্ডিডেটের নাম দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে, ইনস্টিটিউট অথবা ইন্ডাস্ট্রি যেটা থেকেই হোক সেটার নাম লিখতে হবে এবং তার ওই ঠিকানাটা দিবে, মোবাইল নাম্বার দিবে, ইমেইল নাম্বার দিবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার নামের পরে যে ডেজিগনেশন আর ইনস্টিটিউট মানে ইন্ডাস্ট্রি আছে, ওটা কোন নাম দিব? মানে আমি ইনস্টিটিউট কোনটা দিব স্যার? আইআইএসটি? যদি সেটা না চাকরি যদি করি আইএসটি তে, তাহলে আইএসটি দিব। ও আচ্ছা, এটা জবের ক্ষেত্রে। স্যার যারা জব করে না তারা? এখানে তো অবশ্যই জব করে বলেই তারা আসছে, কোনো না কোনো জায়গায় জব তাকে তো দেখাতেই হবে, জব দেখাতেই হবে। হ্যাঁ, কোনো না কোনো আলোচনা করে নিলে কোথাও একটা জব টেম্পোরারি দেখায় দিলেই মেনশন করতে হবে। এখানে ধরে নেওয়া হচ্ছে যারা আসছে এই ট্রেনিংটা তারাই নিচ্ছে যারা এরকম ন্যাচারালি কোথাও টিচিং এর সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, সেই হিসেবে টিচার হিসেবে তারা ট্রেনিং গ্রহণ করছে। হতে পারে ইন্ডাস্ট্রি থেকে, হতে পারে না তার, তবে জবের মধ্যে আছে, এটা ধরে নেওয়া হয়। টেবিল অফ কন্টেন্ট, এই জায়গাটা আমাদের একই থাকতেছে, এখানে আমাদের এই মুহূর্তে কোনো কিছু করা লাগবে না। এভিডেন্স 1, এটা খুব ইজিলি পারা যাবে, কিন্তু খুব কেয়ারফুলি থাকতে হবে।
বলা আছে যে আমি যে এই যে আমরা 3 নাম্বার মডিউলে বলেছি যে আমরা আমার ওয়ার্ক প্লেসটাকে আগে ইনস্পেকশন করব। স্যার একটা কোশ্চেন করি। স্যার যারা হচ্ছে আপনার টিচিং প্রফেশনে নেই তাদের কি ওখানে কি দিতে হবে? ধরেন কেউ নিজস্ব ইনস্টিটিউশন রয়েছে, মানে কেউ ধরেন নিজস্ব কোনো ইন্টারপ্রেটার হতে পারে। হ্যাঁ, তার সে নিশ্চয়ই তার একটা ডেজিগনেশন আছে তো সেখানে। আচ্ছা, মানে সেই ডেজিগনেশন দিলেও চলবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাজার্ড ইনস্পেকশন রিপোর্ট। আমরা যে এলাকা যে এটা মূলত বিষয়টা কি, এখানে যা কিছু সাবমিট করছি সে কি হচ্ছে, সে একজন ট্রেনার এবং অ্যাসেসর। ঠিক আছে, তাহলে যেই জায়গাটা ট্রেনিং দিচ্ছে অথবা যেই জায়গায় সে অ্যাসেসমেন্ট করতে যাচ্ছে সেই জায়গার হ্যাজার্ডটা ইনস্পেকশন করবে ওই এরিয়া। আমি ধরে নিলাম যে আমি একটা জায়গায় ট্রেনিং করাইতেছি, তাহলে সেই জায়গা আমাকে চেক করে নেওয়া উচিত যে ওখানে কোনো ধরনের রিস্ক আছে কি, থাকলে কি লেভেল। কারণ এই রিস্কটা যদি মানে দূরীভূত করতে হবে, কন্ট্রোল করতে হবে, যেভাবে হোক দূরীভূত করতে হবে। সেটা কিভাবে আমরা ওই জায়গা থেকে পড়েছি এবং সেই অনুযায়ী কিন্তু ওখানে ফর্মটা দেওয়া আছে, ফিল আপ করেও দেওয়া আছে স্যাম্পল। তো আমরা দেখি এখানে কিভাবে লেখছে। প্রথমে লেখা আছে রিস্ক লেভেল। রিস্ক লেভেল কয়টা? 3টা লেভেল ধরা আছে, লো, মিডিয়াম, হাই। তাহলে কুড রেজাল্ট ইন অ্যাক্সিডেন্টাল ডেথ, তাহলে যেখানে হাই হবে সেই জায়গায় কি আমি কোনো ধরনের ক্লাস নেওয়ার দায়িত্ব নিতে পারবো বা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করব? কখনোই করব না। তার মানে আমরা যদি এখানে কোথাও এইচ লেখি তাহলে কিন্তু ধরে নেওয়া হবে যে আমরা কিন্তু ওই জায়গায় কন্ডাক্ট করছি না। তো ন্যাচারালি আমরা এখানে কোনো এইচ না দেওয়াটাই যুক্তিযুক্ত। মিডিয়াম, কুড টু রেজাল্ট ইন ইনজুরি, এতে করে সে ইনজুরি হতে পারে। একটা তার কাটা বের হয়ে আছে, হ্যাঁ, সেখানে ধাক্কা লাগলে সে ইনজুরিড হতে পারে। তো বা স্লিপারি কোনো বিষয় আছে, ম্যাট্রিয়াস পড়ে আছে, তাহলে সেটা থেকে ইনজুরি ঘটতে পারে। সেই জন্য এটা মিডিয়াম। আর লো, কুড রেজাল্ট ইন স্টাফ অর ট্রেনি ডিসকমফোর্ট, তাহলে কিছু কিছু কাজ আছে যেটার কারণের জন্য ট্রেনি বা স্টাফ সে কি হচ্ছে, ডিসকমফোর্ট ফিল করতে পারে। কেমন যে এই ক্যাবেল গুলো এলোমেলো করে সারানো ছিটানো আছে, আমি একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ করছি, ওইখান থেকে ক্যাবেল গুলো টেনে নিয়ে আসছে, তাহলে ক্যাবেল গুলো যদি সিস্টেমেটিক্যালি গোছায় এবং প্রোটেক্টেড ওয়েতে না রাখে তাহলে ওই ক্যাবেলে বেঁধে পা বেঁধে পড়ে যাওয়ার বা ইনজুর্ড হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই ধরনের কোনো বিষয় থাকলে সেটা আমরা লো বলছি। অথবা এই কিছু আলপিন ওখানে পড়ে আছে, অথবা ডাস্ট পড়ে আছে, অথবা প্র্যাকটিক্যাল ল্যাবে অনেক সময় কাজ করে যে হ্যাঁ ইলেকট্রিক্যালের যে ম্যাটেরিয়ালস গুলো কাটা হয়েছিল তার অংশ বিশেষ ওখানে পড়ে আছে, অথবা অন্য কোনো সিভিলের এই ইট বালি সুরকি এগুলো পড়ে আছে, বা অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে এরকম জিনিস পড়ে আছে যেটা রিমুভ করা খুব ইজি। এটা ইজিলি এটাকে ভালো অবস্থানে নিয়ে আসা যায়, এটা লো। আমরা ফিল আপ করার সময় প্রত্যেকটা ইয়াতে দেখবো এবং সেখানে একটু লো দিয়ে দিলে সেই লোটা রিমুভ করবো কিভাবে, লো জিনিসটা কি ছিল এবং কে এর জন্য রেসপন্সিবল, সেই কথাটা এখানে মেনশন করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে নেম অফ পিপল আন্ডারটেকিং ফর ইনস্পেকশন, তাহলে তার যে ব্যক্তি ইনস্পেকশন করছে সে তার নাম হবে, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম হবে, হ্যাঁ, নিজের নামটাই দিতে হবে। ডেট অফ ইনস্পেকশন, ন্যাচারালি এই ডেটটা আমরা দিব, সেটা কবে দিব এটা ফিল আপ করে একটা দেখাতে চাইছিলাম। আমি একটু দেখি, এটা তো ব্ল্যাঙ্কটাই চলে আসছে, ফিল আপটা দেখি না, দেখি ফিল আপ আরেকটা নিয়ে আসি যেটা ফিল আপ করা আছে।
ফিল আপ করা রয়েছে কভার পেজ। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে কভার পেজ? এই যে নাম দেয়াল। হ্যাঁ, এটা হলো প্রথমটা কভার পেজ, এটা তো আমরা দেখেছি, এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, হয় নাই, ওপেন হয় নাই তো, খালি কভার পেজ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আরো দেই। আরো দেই। লিস্ট অফ হ্যাজার্ড ইন্সপেকশন। আচ্ছা, এইবার দেখা যায় না, আপনার এই চক্কর ঘুরতেছে কিন্তু কোনো কিছু হ্যাজার্ড, আসে না। হ্যাঁ হ্যাজার্ড ইন্সপেকশন রে ক্লিক করছেন কিন্তু কিছুই আসেনি। না না, আমি দেখাচ্ছি, সেটা স্ক্রিনে দেখায় না। না, হ্যাঁ, স্ক্রিনে কি কোনো কিছু দেখায় এখন? না, শুধু আপনার নামটা হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্টের নামটাই দেখাচ্ছে। স্যার, হ্যাঁ স্যার মুফাজ্জল বলছিলাম স্যার, হ্যাঁ, ওইটা আপনি ওপেন করেছেন, পাশে ওইটা ওপেন হয়েছে, ওইটাকে শো করেন স্যার। না এটা তো এখন দেখায় না। না, আমি দেখি। আচ্ছা, আমি আরেকবার দেখছি, কেন দেখাবে না। স্ক্রিন শেয়ারে তো নাই, এই জন্য দেখায় না। আচ্ছা আচ্ছা, আমি দেখাবে, আমি দেখাচ্ছি, ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, এইবার দেখায়? এইবার দেখাইছে। হ্যাঁ, তাহলে হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট, এই লেভেলটা লেখা রয়েছে নাম, এই যে একজনের নাম লিখেছে, তারিখ দিয়েছে, তারপরে এখানে একজন অস কোঅর্ডিনেটর, হ্যাঁ, যে কোনো একজন নাম, XYZ এরকম নাম মেনশন করতে হবে। আর ম্যানেজার, ওই প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টের হেড অথবা প্রতিষ্ঠানের প্রধান, তিনি সাধারণত ম্যানেজার হয়ে থাকেন ওই প্রতিষ্ঠানে। আর কস্ট কোঅর্ডিনেটর, যেটা এখানে দেখার দায়িত্ব, যে রেসপন্সিবল পারসন, সে হলো মেইনলি কস্ট কোঅর্ডিনেটর। যেমন লো, হ্যাঁ, লো মিডিয়াম এগুলো বেশিরভাগই থাকে। এখানে একটা জায়গায় দেখা গেল যে আমার ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা, তাহলে এটা সে কেনে নাই, তাহলে ম্যানেজারের দায়িত্ব ছিল ওই জিনিসগুলো কেনা, বা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব ছিল ওইগুলো কেনা, তাহলে সেই জায়গায় কিন্তু ম্যানেজার রেসপন্সিবল। আবার দেখা গেল যে কিছু আইন কানুন যেগুলো টানায় দেওয়ার কথা, হ্যাঁ, সামনে সেটা দেয় নাই, তাহলে সেই জন্য রেসপন্সিবিলিটি ম্যানেজার। আর এই ছোট ছোট ত্রুটি বিচ্যুতি যেগুলো লো, এগুলো সাধারণত কস্ট কোঅর্ডিনেটর। আমরা এখানে প্রথমে একটা নাম লিখলাম, এই যে আমরা দেখালাম সব অধিকাংশ কিন্তু ঠিক দিয়েছি, নো রিস্ক, নো রিস্ক, ঠিক আছে। আর যদি আমরা রিস্কে দেই, তাহলে সেটা রিস্কের লেভেল মেনশন করতে হবে। তো আমরা একটা এখানে দিয়েছি রিস্ক, তাহলে এই রিস্কটা হতে পারে লো, হতে পারে মিডিয়াম, হতে পারে হাই। কি লিখেছি এইখানে দেখেন, ইভেন সারফেস নো হোল, তার মানে যেখানে কাজ করছি কোনো গর্ত আছে কিনা, নেইল পড়ে আছে কিনা, সেখানে বলছি না, তার মানে রিস্ক নাই, নো রিস্ক। লুজ বোর্ড নেইল ডাউন, এগুলো সব ড্রপ অবজেক্টস, হ্যাঁ, পিকড আপ, যেখানে তুলতে হয়, এইগুলো সবগুলো দেখেছি আমরা, টিক চিহ্ন দিয়েছি, নো রিস্ক। আর এই একটা দিয়েছি, সেটা কি, পাওয়ার কেবল অন ফ্লোর, সেখানে বলেছি লো, এখানে ডিটেল লিখেছি হুইচ মে কজ ফিজিক্যাল হ্যাজার্ড, অথবা এখানে ডিটেইলস রিস্কের বিষয়টা এখানে যেমন লিখেছি, কে এর জন্য দায়ী, এখানে অংশ লিখেছি কোর্স কোঅর্ডিনেটর ইজ রেসপন্সিবল ফর, তাহলে এত কিছু লেখার দরকার নেই, কোর্স কোঅর্ডিনেটরের নামটাও লিখে দিতে পারি শুধু, অথবা খালি ডেজিগনেশন কোর্স কোঅর্ডিনেটর। এখানে নেম। আসসালামু আলাইকুম। আসসালাম। একটা প্রশ্ন ছিল, এই যে হ্যাজার্ড মানে যে রিপোর্ট গুলো আমরা লিখতেছি, এটা কি আমি আমার ইনস্টিটিউট যেটা বা আমি যেখানে কাজ করতেছি সেই হিসাবে কথাগুলো লিখবো? হ্যাঁ, এখন যেখানে আমি ক্লাস নিচ্ছি সেই জায়গা থেকে দিব, অথবা যেখানে আমি পরীক্ষা নিচ্ছি সেই জায়গায়। হ্যাঁ, তো স্যাম্পল হিসাবে আমরা কিন্তু এখানে সব নোট দিয়েছি একটা, এখন সবাই একই রকম দেয়া যাবে না, কেউ এখানে ঠিক দিয়েছে, কেউ এখানে দিব, তার মানে একই রকম জানি না হয়, একই রকম হলে বলবে যে সবাই দেখা দেখি করে দিয়েছে, সেই জন্য আমি আমার কোম্পানির তথ্যগুলো এখানে যেমন তুলে কেউ ধরবো। দিয়ে দিল যে ডাস্ট এন্ড রাবিশ, তার মানে
ফ্লোরে ডাস্ট রাবিশ পড়ে আছে, হ্যাঁ, এই ডাস্ট রাবিশ এটাতে আমাদের জন্য ফিজিক্যালি ক্ষতি হতে পারে, লো একটা দিয়ে এর জন্য অস কোঅর্ডিনেটর তার ইয়া দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে যেহেতু কে এবং নেম অফ ম্যানেজার দুইজনের দিয়ে আছে, দুটাই লিখেছে অস কোঅর্ডিনেটর কে, সেটা আমরা দিয়েছি। তারপরে হ্যাঁ, মামুনুর রশিদ, কেন কি আছে মামুন? মামুন কি সমস্যা তোমার? তো আমরা পরবর্তীতে আমরা যেটা দেখতে পারি যে এরপরে যেটা মেশিনের মধ্যে দেখা যাচ্ছে যে এইগুলো সব আমরা নো দিয়েছি, একটা দিয়েছি রিস্ক, তাও দিয়েছি লো। কি? অ্যাডেকুয়েট স্পেস বিটুইন মেশিনারিজ, মেশিনারির মধ্যে গ্যাপগুলো কম, সেই কম থাকার কারণে সমস্যা তৈরি হতে পারে, এবং এইখানে কিন্তু আমরা কোঅর্ডিনেটর বলেছি। সো এইরকম ভাবে আমরা কিন্তু এই জিনিসটা ফিল আপ করবো। আশা করি বোঝা গেছে যে কোর্স কোঅর্ডিনেটর একটা ইনস্টিটিউটের কি কোর্স কোঅর্ডিনেটর তাই থাকে এখানে কাজ করবে। আমরা কোর্স কোঅর্ডিনেটর একজনই আছে, থাকবে। না, কোর্স কোঅর্ডিনেটর মনে করেন যে কোনো একটা ইনস্টিটিউটে আপনি নাম দিয়ে দিলেন, হাজারটা দেখতে যাবে। হ্যাঁ, রেসপন্সিবিলিটি একজন থাকেই তো, তাই না? এখন সুপারভাইজার বলেন অথবা ওই লেভেলে যে কোনো একজনের, আপনি খালি সিম্পলি কোর্স কোঅর্ডিনেটর লিখে দিয়ে অসুবিধা না, নাম থাকলে নাম ডেজিগনেশন দিয়ে, বেশি বড় ব্যাপার না। এখানে ব্যাপারটা দেখতে চায় যে আপনি কোন জায়গায় ঠিক চিহ্ন দিয়েছেন, রিস্ক দিলে এখানে যেমন মিডিয়াম দিয়েছে, লো দিয়েছে, হ্যাঁ, একটু দেখে যে কোনো আপনি একটা একাধিক না দিয়ে কম কম দিতে পারেন, বেশি না দিয়েই ভালো। আর দিলেও কোনো সমস্যা নেই, দেখে দেখে এরকম। তাহলে আমরা আগে পেন্সিল দিয়ে একটু মানে ট্রাই করব লিখে, ঠিক আছে? তাহলে এখানে এরকম ভাবে আমরা দেখলাম যে এটাকে ফিল আপ করতে হবে, ম্যানেজারের নেম লাস্টে যদি কোনো কমেন্ট থাকে সেটা আমরা দিলাম। তাহলে এই মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেল প্রথম যে ইয়াটা, হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। হ্যাঁ, হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট, রাইট। আমরা একটু দেখি। আচ্ছা, আরেকটা আমরা দেখাবো, সেটা হলো মেইনটেনেন্স এন্ড হাউসকিপিং ফর্ম। সেটা একটু দেখি। এটা চিত্র ওই যে আগের মতনই ফর্মটা দেখতে, হ্যাঁ, সবার কাছে আছে। এই যেমন লেআউট, সেখানে দেখেন কি লেখা আছে, এরিয়া ইজ টিডি অ্যান্ড ওয়েল কেপ্ট। তারপরে এরকম দেখেন ইয়েস নো নট অ্যাপ্লিকেবল লিখেছে, এবং অ্যাকশন, তার জন্য কি অ্যাকশন হবে সেটা, অ্যাডেকুয়েট স্টোরেজ এরিয়া প্রোভাইডেড, এখানে দেখছে নো অ্যাকশন, অ্যাডেকুয়েট স্টোরেজ area should be provided, responsibility কে কোর্স কোঅর্ডিনেটর, টার্গেট কমপ্লিশন ডেট, কত তারিখের মধ্যে এটা এই কাজটা সম্পন্ন করতে হবে, সেখানে সে তারিখ মেনশন করে দিয়েছে, এই তারিখের মধ্যে, ক্লাস শুরু হওয়ার আগেই আমাকে এটা ক্লিয়ার করতে হবে, মানে এই জিনিসটা লাগবে, সো এইভাবে মেনশন করে দিয়েছে। এনভায়রনমেন্টে এখানে দেখাচ্ছে খালি এই অংশ দিয়েছে, রিসাইকেল পোস্টার্স and information displayed, এই জায়গায় বলছে নো, সেখানে বলছে recycle posters and information are not displayed, it should be displayed, রেসপন্সিবিলিটি কে তাও লিখেছে। এখন আপনারা এটা দেখে দেখে ইয়ে করতে পারেন,
বাট আপনি আপনার মতন করে চেষ্টা করতে হবে দুই একটা নিজের মতন করে লেখার জন্য। হ্যাঁ, সবগুলো এরকম নেসেসারি। সুতরাং দুই একটা করে নো নো দিতে পারেন। ফার্স্ট এইড বক্স আছে, ঠিক আছে, এইসব জায়গায় সব ইয়েস আছে। এই যে দুটো একটা খুব দুটো একটা আপনি দেন, বেশি দেওয়ার দরকার নেই। এখানে একটু বেশি দেওয়া আছে, আমার এতগুলো দেওয়ার মানে স্যাম্পল হিসাবে আছে। আপনি এখানে স্যাম্পলে তো অনেকগুলো দেওয়া আছে, আপনারা একটা একটা করে দিবেন, বেশি দিবেন না, কমায় কমায় দিবেন। হ্যাঁ, এবং সেইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এটা গেল যে এটা হলো আমাদের মেইনটেনেন্স এন্ড হাউসকিপিং ফর্ম, সেটা কেমন হবে। হ্যাঁ, এই দুটো আমরা দেখলাম। আমরা দেখি আর একটা বলেছিলাম যে সিএস লাগবে সবার। আমি জাস্ট সিএস এর স্যাম্পলটা কেমন হতে পারে সেটা একটা বিষয় আমি দেখার চেষ্টা করব। সিএসটা প্রত্যেকের কিন্তু এরকম তার এই আছে। যেমন এখানে সুইং মেশিন অপারেশন একটা সিএস দেখালাম, এটা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলেও সেখান থেকেও কিন্তু নামায় নেওয়া যায়। ন্যাশনাল স্কিল সার্টিফিকেট 1 ইন সুইং মেশিন অপারেশন, এবং সেখানে কিন্তু এই যে কভার পেজটা তার এটা, এর মধ্যে দেখা গেল লেভেল 1, লেভেল 1 এর কোন কোন ইউনিট অফ কম্পিটেন্সি আছে সেটা এখানে কোড সহ দেখাচ্ছে। এটা হলো জেনেরিক কম্পিটেন্সিস, তারপর হলো সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস, তারপর হলো অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি থেকেই কিন্তু আমরা কাজটা নিব। মানে প্র্যাকটিক্যাল যে কাজ, সেই কাজটা যাতে আমরা শো করব, আমরা চেষ্টা করব এই অকুপেশন যেগুলো আছে তার থেকে একটা নেওয়ার জন্য। যেমন এখানে অপারেট সিঙ্গেল নিডেল লক সুইচ মেশিন, এটাকে তারা নিয়েছে। তো এই সিএস এর পেজটা আপনার কাছে থাকলে কাজটা করতে সুবিধা হবে। কেন? এই যে দেখেন, এই যে অপারেট সিঙ্গেল নিডেল লক সুইচ, আমরা একটু দেখি। অপারেট সিঙ্গেল নিডেল লক সুইচ এই অংশে ডিটেল যেটা, সেইখানে দেখেন এই কি কি এলিমেন্টস আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা এলিমেন্টস এর নাম এখানে দেখা আছে। কালেক্ট টুলস এন্ড ম্যাটেরিয়ালস, সেট মেশিন, পারফর্ম সুইং এবং ট্রান্সফার দা কম্পোনেন্ট ফর নেক্সট অপারেশন ইত্যাদি। এই পাঁচটা জিনিস আছে। ক্লোজ ডাউন অ্যান্ড ক্লিন দ্য মেশিন এট দ্য এন্ড অফ ওয়ার্ক। এই যে পাঁচটা কম্পোনেন্ট, তার পাশে দেখেন এই প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু আপনার এই যে 1 নম্বর পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে 2টা, 2 নম্বর এলিমেন্টস এর আন্ডারে 8টা, তারপরে 3 নম্বরের আন্ডারে 5টা। এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই সবগুলো কিন্তু আপনার লাগবে। আপনি যখন তাকে অ্যাসেসমেন্ট করবেন অথবা পড়াতে যাবেন, তখন এই পারফরমেন্সের রেসপেক্টেই তো তাকে পড়াতে হবে, তাই না? আবার যখন অ্যাসেসমেন্ট করবেন তখন এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো কভার করে কিনা সেটাও আপনাকে এনশিওর করবে প্রশ্নের মাধ্যমে। তার মানে আপনি যখন রিটেন কোশ্চেন তৈরি করবেন তখন কিন্তু এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কোনটাতে রিটেন করবেন, কোনটাতে ডেমনস্ট্রেশন করাবেন, কোনটা থেকে ওরাল কোশ্চেনিং করাবেন, সেটা কিন্তু শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ এখানে 2 8 2 10, 10 আর 5 15, 15 16 17 18 19 20 21, এই 21টা যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, এই 21টা থেকে আপনি হতে পারে 20টা প্রশ্ন, হতে পারে 40টা প্রশ্ন, হতে পারে 30টা প্রশ্ন, একটা থেকে 2টাও করতে পারেন, একটা থেকে 3টাও করতে পারেন। সেটা আমরা ম্যাট্রিক্স যখন করব সেখানে আমরা দেখব কোনটা থেকে কোনটা থেকে প্রশ্ন করেছি। এবং একইভাবেই এইটার রেসপেক্টে যেহেতু আপনি ক্লাস কন্ডাক্ট করবেন, সুতরাং এইটার রেসপেক্টে কিন্তু আপনার প্ল্যান করতে হবে। হ্যাঁ, আপনার সেশন প্ল্যান করতে হবে, লেসন প্ল্যান আপনাকে করতে হবে, সেটা কিন্তু এটাকে কভার করে যায়। সেই জায়গাটাই হলো মেইন, সেইভাবে আমাকে কিন্তু কাজ করতে হবে। তার মানে আগে আমি পড়ানোর জন্য এখান থেকে ম্যাট্রিক্স তৈরি করব, কি কি পড়াবো, কোন দিন পড়াবো, হ্যাঁ, কোন টপিক কতক্ষণ পড়াবো, সব আমার প্ল্যানের মধ্যে চলে যাবে। সাইমালটেনিয়াসলি যখন আমরা প্রশ্ন তৈরি করব, অর্থাৎ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে টুলস লাগবে, সেই রিটেন কোশ্চেন, তারপরে আপনার
যে ডেমনস্ট্রেশনের চেকলিস্ট অথবা ওরাল কোশ্চেনিং সব কিন্তু এখান থেকেই আসবে, এটার উপরে বেস করে তৈরি করতে হবে। অর্থাৎ আপনার যে সিএসটা সেটার একটা কপি আপনার কাছে থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ওই জিনিসগুলো ফিল আপ করতে পারবেন না। আমার এই কথাটি কি বোঝা গেছে? সবাই ক্লিয়ার? এটা কিন্তু ভালো করে একটু বোঝার বিষয় রয়েছে। কোনো কনফিউশন আছে কারো? বুঝতে পারেন না? হ্যাঁ, কারো কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। স্যার মুফাজ্জল বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, কি বিষয়টা আরেকবার ক্লিয়ার করবেন স্যার? হ্যাঁ, শিওর করব। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকে আমরা নিশ্চয়ই কম করে হলেও লেভেল 1 কমপ্লিট করে আসছি না? জি স্যার। আসছে কি সবাই? এটা ক্লিয়ার? আমরা কোনো না কোনো ভাবে লেভেল 1 করেছি, না করলে তো আমি লেভেল 4 আসতে পারি না। তাহলে লেভেল 1 করেছি, কোন অকুপেশনের উপরে আমি লেভেল 1 করেছি নিশ্চয়ই জানি স্যার। আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে ওই অকুপেশনের যে অকুপেশনের উপর আমি লেভেল 1 করেছি সেটার একটা সিএস কিন্তু আছে। জি স্যার। ঠিক আছে, সেই সিএসটা লাগবে আমার। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে বলছি যে সুইং মেশিন অপারেশন, আরএমজি সেক্টর সুইং মেশিন অপারেশনের উপরে একটা লেভেল 1 ছিল, সার্টিফিকেট লেভেল 1, তার একটা সিএস এর স্যাম্পল দেখাচ্ছি। তাহলে প্রত্যেকেরই কিন্তু এরকম সিএস তার কাছে আছে, অথবা না থাকলে সংগ্রহ করতে হবে। এই কথাটুকু ক্লিয়ার হচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, এবার দেখি কিভাবে সিএস নিয়ে আমি কাজ করব। সিএস এর মধ্যে এই যে সিএস এর এই অংশে দেখে 3টা অংশ রয়েছে, জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস, আর একটা ছিল অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিস। তাহলে এই 3টা জিনিসই কিন্তু ওই সিএস এর মধ্যে আছে। তো তার মধ্যে আমার পার্টিকুলারলি অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি যেটা, সেই জায়গা থেকে আমি একটা টপিক চয়েস করব, কারণ ওটাতেই আমাকে প্র্যাকটিক্যাল কাজ করাতে হবে। আমি প্র্যাকটিক্যালের এই কাজটা থিওরিকে মানে ক্লাস করানোর সময় বলবো, আবার প্র্যাকটিক্যাল কাজটা আমি করব, এবং সেটার জন্য সবকিছুর উপরে এটার উপরে বেস করে আমাকে সবকিছু ডিজাইন করতে হবে। এই কথাটুকু ক্লিয়ার? জি স্যার। কনফিউশন থাকলে, কারো কনফিউশন থাকলে আবারও বলতে পারেন, তাহলে আমি আরো ক্লিয়ার করে বলবো। আচ্ছা, এবার আসি, যদি ক্লিয়ার হই তাহলে আমি দেখলাম যে অপারেট সিঙ্গেল নিডল লক সুইচ মেশিন, এইটার ডিটেইলসটা এখানে আছে। এবং সেই ডিটেইলস ওই যে বললাম যে কম্পিটেন্সির কয়টা, 9টা কম্পোনেন্ট, তার মধ্যে এই যে কম্পোনেন্টের ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে ইউনিট কোড, ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, এলিমেন্টস এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া। তা আমি পার্টিকুলারলি সেই অংশে দেখবো যে কতগুলো এলিমেন্টস আছে। আমরা এখানে দেখলাম যে 5টা এলিমেন্টস আছে। আমি যদি এই লেভেল 1 পরীক্ষা নিতে যাই তাহলে নিশ্চয়ই এই লেভেল 1 এর কোর্সটা আগে থিওরিতে আমাকে করায় আসতে হয়েছে, এবং প্র্যাকটিক্যালটা আমাকে আগে ক্লাসে করানো হয়েছে। তাহলে যদি করানো হয় তাহলে নিশ্চয়ই যিনি এই ট্রেনার হবেন তিনি কি করবেন, এই এলিমেন্টস এর উপরে কিন্তু তাকে একটা লেসন প্ল্যান তৈরি করতে হবে, সেশন প্ল্যান তৈরি করতে হবে, ওই প্ল্যান অনুযায়ী তাকে ক্লাস কন্ডাক্ট করতে হবে, তার তৈরি করতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে, সবকিছু কিন্তু এইটার উপরে বেস করে তৈরি করতে হবে। এবং এর সঙ্গে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী নলেজ ট্রান্সফার হলো কিনা সবার মধ্যে, সেটা আমাকে এনশিওর করতে হবে। এবং এটাকে যাচাই করতে গেলে ফাইনালি আমাকে যে পরীক্ষা কন্ডাক্ট করতে হবে, হ্যাঁ, ওই সেশন প্ল্যানও কিন্তু এই অনুযায়ী পারফরমেন্স অনুযায়ী হলো কিনা সেটা আমরা দেখবো। এট দ্য সেম টাইম তাকে যাচাই করার সময় যে অ্যাসেসমেন্ট হবে সেটাও কিন্তু এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার রেসপেক্টেই হতে হবে। এবং সেইখান থেকে আমরা রিটেন কোশ্চেনিং করব, একটা ছক আসবে, ম্যাট্রিক আসবে যে আমি এইখান থেকে একটা রিটেন কোশ্চেন করব, এইখান থেকে আমি ডেমনস্ট্রেশন করব, এইখান থেকে আমি ওরাল কোশ্চেনিং করব, এইভাবে টিক চিহ্ন দিয়ে আমার ম্যাট্রিক্স আছে, সেই জিনিসটা আমি তৈরি করব। সো সবকিছু এই পারফরমেন্সের রেসপেক্টে আমাকে করতে হবে, এটা আমি বলেছি। বোঝা গেছে কিনা এখন? সেশন প্ল্যান করতে গেলেও এই পারফরমেন্স ক্রাইটেরিয়া লাগবে, অ্যাসেসমেন্ট করতে গেলেও এই পারফরমেন্স ক্রাইটেরিয়া লাগবে। এখন এই পারফরমেন্স ক্রাইটেরিয়া পাবো কোথায়? সিএস এর থেকেই পাবো। এখানে আমাকে মুখস্থ করে কিছু লিখতে হবে না, বা অন্য যাদের কপি করে কিছু আনতে হবে না, আনতে হবে যার যার সিএস এর থেকে কপি করে। অর্থাৎ যিনি যে এই কাজটা করবে তাকেই তার একটা নিজস্ব সিএস কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই
এভিডেন্স গুলো ফিল আপ করা যাবে না। স্যার ক্লিয়ার করতে পেরেছি? স্যার এই অকুপেশনে সুইং মেশিন লেভেল 1 অকুপেশন এখানে স্যার 5টা আছে ক্রাইটেরিয়া, তাই তো? কম্পিটেন্স 5টা। হ্যাঁ, এলিমেন্টস 5টা। হ্যাঁ 5টা। সব ক্ষেত্রে কি 5টাই থাকবে না কম বেশি থাকতে পারে? না না, কম থাকতে পারে, বেশি থাকতে পারে, সেটা তো তার সিএস এ মেনশন করা আছে। আমরা যার যার সিএস এ যা আছে তাই ধরে কাজ করব। আচ্ছা, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? অন্য কেউ তো কথা বলছে না, তাহলে কি বুঝেছি বল মনে করব, নাকি বুঝে থাকলে একটু বলতে হবে? স্যার আমরা এই সিএস আমরা কি স্যার আমরা তো বেসিক্যালি আমাদের যে জবটা এবং অকুপেশনটা ওটার উপরে বেস করে পুরো জিনিসটা সাজাবো। তো নিজস্ব ক্রাইটেরিয়া যে বিষয়গুলো আছে, যে আমরা যে বিষয়গুলো জানাতে চাচ্ছি সেই বিষয়গুলাই কি সেখানে পরিলক্ষিত হবে, নাকি একবারে হুবহু সিএস এর মতন করে, বা যে আমাদের অকুপেশন একবারে হুবহু ওইভাবেই করব, নাকি আমাদের কিছু নিজস্বতা আর কি? মানে না, সিএস এর উপরেই হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ বেস হবে সিএস। তবে স্যার এটা কি স্যার আমরা কি সিএস টা কালেক্ট করব বিটিভি বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকে? হ্যাঁ, প্রত্যেকই তো আমরা করেছি, তাহলে তার কাছে তো থাকার কথা। কম্পিউটার অপারেশনের উপর করছি, ওর সিএস টা দিলেই তো হয়ে গেল। আর কিছু হ্যাঁ 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 হ্যাঁ, শিওর শিওর। আপনি মান্নান ভাই নিতে পারবেন, পরে অফিসে আসবেন, ওখান থেকে নিয়ে নেবেন সিএস আছে। ঠিক আছে, যার যার জায়গা থেকে বিটিভি থেকে খোঁজ নিয়ে সে ডাউনলোড করে নিতে পারে ইজিলি। ঠিক আছে, তাহলে সিএস এর মধ্যে আমার যেটুকু লাগবে সেটুকু, কিন্তু প্রথম কথা হচ্ছে যে এই অংশটুকু লাগবে। সিএস এর 1 নাম্বার একটা পেজ আছে যেটা কভার পেজ, এটা মানে তার কাজের সুবিধার্থে। দ্বিতীয় আরেকটা পেজ লাগবে যেখানে এই কথাগুলো লেখা আছে, যে এই জেনারিক কম্পিটেন্সি, স্পেসিফিক কম্পিটেন্সি এবং অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি, এই 3টা লেখা। কারণ এই থাকলে ওরা তো জানতে চাইবে যে কোথা থেকে লিখছেন। ওই কপি আমার হাতে থাকবে। হ্যাঁ, ওটা আমি সাবমিট না করলে এটা আমার হাতে থাকবে। তারপরে আরেকটা পেজ লাগবে, যেই পেজে থাকবে এই ডিটেইলসটা, এলিমেন্টস এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া। ক্লিয়ার হচ্ছে না? এইটুকু সবাই লাগবে, সংগ্রহ করা লাগবে। আদারওয়াইজ কিন্তু আমরা যে কাজ করব সেটা ফিল আপ করা যাবে না। যেতে ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি সামনে আগাবো। না থাকলে, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। হ্যাঁ বলেন, কার কি অকুপেশন খেয়াল আছে কিনা? আমারটা কম্পিউটার অপারেশন। ফাইন, তাহলে তো সে ওখান থেকে নিবে, সবই আছে। আর কারো কোনো আছে বাইরে? তাহলে আমি একটু সামনে যাই। স্যার গ্রাফিক্স এর জন্য মানে এটা কি কম্পিউটার অপারেশন টাই সেভ করব আমি? না 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 না, গ্রাফিকের জন্য গ্রাফিক ডিজাইনের উপরে আছে সিএস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই পুরো সিএস বইতেই তো স্যার ডিটেইলে আমাদের প্রত্যেকজনের অকুপেশন গুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে পুরো বইটাতেই, তাই না? আছে, হ্যাঁ হ্যাঁ। নাকি আলাদা ভাবে আমরা ডাউনলোড করে দেব? দুইটাতেই কিন্তু স্যার কপিটা আছে আর কি। যেখানেই কপি আছে সেখান থেকে খালি ওই 3টা পেজ করে নিলে হবে, প্রিন্ট করে নিলে হবে। ঠিক আছে, পুরা যে সিএস আছে সিএস এর মধ্যে থেকে এই 3টা পেজ আলাদা কপি করে রাখতে হবে কাজের সুবিধা। এটা আমাদের লাগতেছে 2টা কাজে। একটা হলো স্যার আমাদের ইউনিট ডেলিভারি প্ল্যান এবং ট্রেনিং সেশন প্ল্যানের। হ্যাঁ, ওই অনুযায়ী আমি প্ল্যানগুলো তৈরি করব, পড়ানোর জন্য করব, টুলস তৈরি করার জন্য, পরীক্ষার অ্যাসেসমেন্টের টুলস তৈরি করার জন্য। এটা বোঝে নাকি? এটা আমার সবার কাছ থেকে রেসপন্স পাইতে হবে, কারণ এটুকু না বুঝলে কাজ করা যাবে না। এই ফারুক সাহেব আছেন নাকি? ইঞ্জিনিয়ার ফারুক? আছি, কিন্তু আরেকটু মানে বুঝতে হবে আর কি। একটু নিজে দেখবো, দেখার পরে তারপরে আমি কোশ্চেন গুলো যদি মানে ইয়া করতে পারি, তখন আমি এখনো মাথার ভিতরে ঢুকাইতে পারছি না বিষয়টা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি যে বিষয় নিয়ে পড়াবো ক্লাসে, এইটা একটু আমরা যারা কাছাকাছি আছি ফেস টু ফেস করলে তো ভালো হয় না? খুবই ভালো হয়, কোনো সমস্যা নাই। আমরা তো চাই যে আপনারা যারা সুযোগ আছে আসেন, একটু ফেস টু ফেস একটা দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা চাইলে আপনারা বসলে আমরা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এটাই তো চাচ্ছি, যে আমি যা কিছু করব বুঝে করতে হবে, আমাকে কিন্তু না বুঝে করা যাবে না। আমি যেটা বললাম যে আমি ক্লাস নিব, যেমন আমি এখন যে ক্লাস কন্ডাক্ট করছি, আমার তো ওই যে 12টায়
ইউনিটের উপরে কাজ করতে হবে। আমার সেখানে প্ল্যান করা আছে কোন দিন কোনটা করব, কোন সিভিএলএম দিয়ে কাজ করব, কতটুকু করাবো। প্রত্যেকটা আমার ওই সিএস এর মধ্যে তার পারফরমেন্স ক্রাইটেরিয়া মেনশন করা আছে, সেই অনুযায়ী আমি কিন্তু সব কিছু পড়াইতেছি ওই সিএস ধরে, তাই না? তাহলে আপনিও যখন পড়াবেন তাহলে আপনি ওই ইউনিট অফ কম্পিটেন্সিতে অনুযায়ী আপনাকে পড়াইতে হবে। এবং ওইখানে যে টপিকটা স্পেশালি আপনি একটা জব নিয়ে কাজ করবেন, তাহলে সেই জবটার থিওরিও পড়াইতে হবে, সেই জবটার প্র্যাকটিক্যাল করাতে হবে, সেই জবটার উপরে আপনাকে কোশ্চেনিং গুলো করতে হবে। আপনি কিন্তু একটা টপিক নিয়ে কাজ করতেছেন, আর আমি আপনাকে যে পড়ানোর জন্য হয়তো 12টা সিভিএলএম এর সব কটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, আপনারও অকুপেশন 1-এর হয়তো ইউনিটটা আরো অনেকগুলো না আছে, একাধিক জব আছে ওখানে, আপনি একাধিকটা করবেন না, খালি একটা নিয়ে কাজ করবেন। বুঝাইতে পারছি কথা? ফাতেমাতুজ জোহরা বলো, ফাতেমাতুজ জোহরা কথা বলো। ফাতেমাতুজ জোহরা শুনতে পাচ্ছেন? আসসালাম। হ্যাঁ, প্রচুর প্রবলেম। হ্যালো, কথা কেটে কেটে আসতেছে, বাট এতটুকু বুঝেছি যে ওই এনটিবিকিউ ওয়েবসাইট থেকে সিএস টা নামিয়ে নিব এবং ওই অনুযায়ী এভিডেন্সের কাজটা আমাকে করতে হবে। তুমি কোনটার উপর অকুপেশন, তোমার কোনটা ছিল? লেভেল 1 কম্পিউটার অপারেশন। তাহলে ঠিকই আছে, কম্পিউটার অপারেশনের জন্য একটাই আছে। হ্যাঁ, দেখো তুমি আগে ট্রাই করো, না পারলে আমি কম্পিউটার দিয়ে দিব। ঠিক আছে দিলারা? আচ্ছা স্যার, এই যে পেজটা 33 পেজ এভিডেন্সের। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এটা কি স্পাইরাল বাইন্ডিং করে ফেলবো? না, এখন কোনো কিছু করা যাবে না, এখন খালি পেন্সিল মানে এটা ওপেন আপাতত থাকবে, পরে আমরা বলবো কি করতে হবে, পরে স্টাপল করে দিলেই হবে, আর বেশি ঝামেলা করা লাগবে না। আমরা তো লাস্টে ফেস টু ফেস 5 দিন কাজ করব না, তখন এগুলো সব আর ক্লিয়ার করে দিব, মানে কিভাবে জমা দিতে হবে। ঠিক আছে, এখন কোনোভাবে স্পাইরাল করা লাগবে না, এখন খালি একটা একটা করে ফিল আপ করতে হবে। দরকার হলে ওই যে ক্লিপ আছে না, ক্লিপ দিয়ে আটকায় রাখতে পারো, কাজের সুবিধা। তাহলে স্যার আমরা এভিডেন্স 1 আর এভিডেন্স 2 এই দুটো কমপ্লিট করব এখন আপাতত। হ্যাঁ, এই দুটা আপাতত করো, তারপরে তো আমি বলছি যেটা যেটা বলবো সেটাও করতে হবে। আমরা যাবো, এই দুটা কমপ্লিট করে ফেলো, এটা তো বোঝা গেছে। ঠিক আছে, আর ওই সিএসটা হাতে রাখো। দিলারা, জাসমিন কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। বোঝা গেছে কথা? যা বলছি বোঝা গেছে? সিএসটা বুঝতে পারলাম। হ্যাঁ, সিএসটা বুঝছি, মানে আমরা যেটার উপরে হচ্ছে লেভেল 1 করেছি ওইটা লাগবে। হ্যাঁ, ওইটা। শিউলি বোঝা গেছে? জি স্যার বুঝেছি। আচ্ছা, স্মৃতি? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, সুমাইয়া আক্তার বোঝা গেছে? সুমাইয়া কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, মৌসুমী আক্তার? হ্যাঁ, মৌসুমী আক্তার বোঝা গেছে? মৌসুমী আক্তার কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ফাতেমা খাতুন বুঝেছো? ফাতেমা খাতুন কি শুনতে পাচ্ছ? ফাতেমা নাই। সাবিনা ইয়াসমিন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, বিথি আক্তার? জি স্যার বুঝতে পারছি। সিএসটা আনতে পারবে তো, সংগ্রহ করতে পারবে? রাহাত খান? জি স্যার আনতে পারবো। স্যার জি স্যার, আমি স্যার শুনতে পারছি এবং স্যার হ্যাঁ বুঝতে পেরেছি স্যার অনেক। জাহিদ বোঝা গেছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সিএস নামাবো, ওটা কি আমার নামেই নামবে না মানে নামের লাগবে কেন? সিএস নামাবো ইয়া থেকে, কি বলে ওই ওয়েবসাইট থেকে, হ্যাঁ বিটিভির ওয়েবসাইট থেকে। হ্যাঁ, অথবা যেখানে কাজ করেছো সেখানে করতে পারো, অথবা যদি কাছাকাছি আমাদের এখানে থাকে ওই আবু হাসান আছে, হাসানের সঙ্গে কথা বলে ওটা নিতে পারো। হ্যাঁ, আল মাহমুদ
স্যার বোঝা গেছে? আছে আছে সিএস আছে কাছে? জি স্যার আছে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওটা কিন্তু লাগবেই, মাস্ট। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু সামনে আরেকটা দেখি। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আমার কাছে সিএস আমি যেটা যে অকুপেশনে স্যার লেভেল 1 করেছি সেটা আছে, কিন্তু ওইটা স্যার আমি ওখানে পেলাম না। কি পাইনি স্যার আপনি যেটা দেখালেন ওই রকম কিন্তু নাই। না, অবশ্যই সিএস থাকলে অবশ্যই থাকবে। আমি তো সিএস একটা দেখালাম, প্রত্যেকটা সিএস এর মধ্যেই তো, কেন তার এলিমেন্টস থাকবে না? এলিমেন্টস ছাড়া কি সিএস হবে? আমার কাছে দুইটাই আছে, কি অকুপেশন আছে? এবং কি লেখা আছে? কোথাও এলিমেন্টস লেখা নাই? দেখি স্যার আমি ভালো করে দেখো, এই সিএস এর কম্পোনেন্ট কয়টা? 9টা দেখালাম না? তার মধ্যে তো মেজর কম্পোনেন্ট হচ্ছে এলিমেন্টস এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এলিমেন্টস এবং ওই এলিমেন্টস এর রেসপেক্টে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এলিমেন্টস ছাড়া কোনোদিন সিএস হতে পারে না। ঠিক আছে, এলিমেন্টস মাস্ট। সরি স্যার, মানে তো আপনি ওইরকম করে দেওয়া নাই, কিন্তু পরে যে একটা অংশ আছে এটা হলো টাস্ক অ্যানালাইসিস ফর্ম, আমরা পরে করব, তবে আজকে একটু দেখাই জাস্ট একটা ধারণা। সেই টাস্ক অ্যানালাইসিসের মধ্যে যেমন এখানে লিখেছে সুইং মেশিন অপারেশন, তার মানে একটা জব সে কাজ করতেছে। কি কাজ করতেছে? ওই যে আমরা সিএস এ দেখছিলাম যে একটা জব সিলেক্ট করা আছে, সুইং মেশিন অপারেশন, একটা কাজ। সেই কাজটা করলো। টাস্কটা হচ্ছে অপারেট সিঙ্গেল নিডল লক সুইচ মেশিন। হ্যাঁ, জবটার নাম হচ্ছে সুইং মেশিন অপারেশন, আর টাস্কের ভিতরে যে কাজটা সেটা অপারেট সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন, এটা একটা কাজ। এলিমেন্টস, ওই যে এলিমেন্টস গুলো আছে এখানে 1 2 3 4 5 খেয়াল আছে? ওই যে 5টা এলিমেন্টস এর নাম পেয়েছিলাম না সিএস এ, খেয়াল আছে? ওই যাবে এই যে কালেক্ট টুল এন্ড ম্যাটেরিয়ালস, হুবহু এটা কিন্তু কপি করে দিয়েছে। হ্যাঁ, সেট মেশিনস, তারপরে পারফর্ম সুইং, তারপরে ট্রান্সফার। তাহলে এগুলো কিন্তু আমি নিজে কিছু লিখি নাই, ওই সিএস থেকে এনে কপি করে দিয়ে দিয়েছি। ওইখানে থেকে ওই যে এলিমেন্টস গুলোর 3টা বিষয় আছে, একটা নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তাহলে আমাকে কি কি বিষয়ের উপর নলেজ নিতে হবে? সে বলছে কালেক্ট টুলস এন্ড ম্যাটেরিয়ালস। তাহলে টুলস এর উপরে আর ম্যাটেরিয়ালস এর উপরে আমার নলেজ থাকতে হবে। আমাদের বলেছে সেট মেশিন সেট করতে, যে পিপি এর উপরে একটা নলেজ নিয়েছে, সেফটি গার্ডের উপর একটা নলেজ নেওয়া লাগছে, মেশিন পার্টস কি কি মেশিন পার্টস আছে সেটার উপরে তার নলেজ নিয়েছে, এবং কম্পোনেন্ট গুলো কি না এটা পরে পারফরম্যান্স। সিমিলারলি এই যে টুলস এবং ম্যাটেরিয়ালস এর উপরে যে নলেজটা নিল প্রথম এলিমেন্টের ব্যাপারে, সেখানে কি কি স্কিল থাকতে পারে? সিলেক্ট এন্ড কালেক্ট টুলস এন্ড ম্যাটেরিয়ালস, অ্যারেঞ্জ ম্যাটেরিয়ালস, কিভাবে ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জ করতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয় টুলস, কোন টুলস দিয়ে কিভাবে কাজ করব সেটা যেমন সিলেক্ট করার বিষয় আছে, জানার বিষয় আছে, তেমনি ভাবে অ্যারেঞ্জ ম্যাটেরিয়ালস গুলো কিভাবে অ্যারেঞ্জ করবে, এই দুটো বিষয়ে তার স্কিল আসতে পারে এই টপিকের উপরে। অ্যাটিটিউডটা কি হবে? স্পিডিনেস এন্ড টাইমলিনেস। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে কাজটা করার বিষয়টা একটা অ্যাটিটিউড থাকতে হবে, কম সময়ের মধ্যে স্কিল অর্জন করার জন্য। রেসপেক্ট ফর রাইটস অফ পেয়ার্স এন্ড সিনিয়র্স ইন ওয়ার্কপ্লেসে যারা আমার সঙ্গী আছে তাদেরকে রেসপেক্ট করা, সিনিয়র যারা আছে তাদেরকে রেসপেক্ট করার অ্যাটিটিউড থাকতে পারে। এসব জায়গায় পরবর্তীতে দেখা যাচ্ছে সেট মেশিনে সেখানে কালেক্ট এন্ড ইউজ পিপি, ক্লিন মেশিন, এগুলো স্কিলের মধ্যে পড়ে। হ্যাঁ, চেক লুব্রিক্যান্ট, চেক এন্ড ইউজ মোটর গার্ড, আই গার্ড ইত্যাদি। এবং এখানে তার অ্যাটিটিউডটা কি দেখাচ্ছে? কমিটমেন্ট, অস এন্ড সেফটি। অস এবং সেফটির ব্যাপারে একটা কমিটমেন্ট তার থাকতে হবে, অ্যাটিটিউড। আর এনভায়রনমেন্ট কনসার্ন, ওই এনভায়রনমেন্টের উপরে তার একটা অ্যাটিটিউড গ্রো করেছে এবং সেই অ্যাটিটিউড তার থাকতেছে। সিমিলারলি এখানে আরো অন্য এই বিষয়গুলো এখানে মেনশন করেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমি যখন প্ল্যানগুলো তৈরি করতে যাচ্ছি, তাহলে যে একটা টাস্ক আমরা আগে পড়ে আসছি, টাস্ক কি? জবের কি একটা ক্ষুদ্র, তাই না, অংশ না? মানে
হ্যাঁ একাধিক টাস্ক নিয়ে একটা জব হচ্ছে, সেটা হলো বড় একটা জব। কিন্তু সেই এইখানে যেটা বলছে টাস্ক অ্যানালাইসিস, তার মানে এইখানে এই যে কাজের মানে জবের জন্য একটা অংশ হলো টাস্ক, সেই টাস্ককে কিভাবে আমরা তার ওই টাস্কের মধ্যে টাস্কের নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড তিনটা জিনিসই আমার থাকতে হবে। অর্থাৎ একটা এলিমেন্টস আমার কম্পিটেন্সি আসবে কখন, আমার কম্পিটেন্সি আসবে যদি ওই জিনিস ওই বিষয়ের উপর আমার নলেজ থাকে, ওই বিষয়টার উপর আমার স্কিল তৈরি হয়, ওইটার উপর আমার অ্যাটিটিউড, তিনটার কম্বিনেশনে আমার কি কম্পিটেন্সি না? তিনটার সমন্বয় তো আমার কম্পিটেন্সি, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তাহলে প্রত্যেকটা এলিমেন্টসের বিষয়ে আমার পরিপূর্ণ নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড ডেভেলপ হতে হবে, যেটা মেজারেবল এবং অবজারভেবল। ঠিক আছে, এখানে আমরা দেখলাম। তো এইভাবে আমাকে একটা টাস্ক অ্যানালাইসিস ফর্মের মাধ্যমে ওই টাস্কগুলোকে আমার নির্ধারণ করতে হবে। কি বোঝা গেছে কথা? স্যার একটা কথা বলি আর কি। বলেন স্যার। সেটা হচ্ছে আমরা তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে অধিকাংশই আমরা কম্পিউটার অপারেশন নিয়ে আমাদের মানে লেভেল 1টা করেছিলাম। অসুবিধা নাই। আমরা যদি সিএসটা ওইটার উপরে দেখতাম তাহলে পরে আর জিনিসটা আমাদের জন্য আরো সহজ হয়ে যেত আর কি। এটা হলো এই সুইং ম্যান অপারেটর বা মানে মেশিন অপারেটর, এটা আসলে আমাদের কাছে কমপ্লিট একটা নিউ মানে ইয়ার মতো মনে হচ্ছে, যার জন্য জিনিসগুলো আমরা ওইভাবে ধরতে পারছি না। কিন্তু ওই লেভেলটা হলে অবশ্যই দেখাবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় আর কি। আচ্ছা, অপেক্ষা কিন্তু সহজ হচ্ছে। ঠিক আছে, আজকে তো আর মানে এটা হচ্ছে, পরে তো আবার এটা আবার করতে হবে মনে হয় আমাদের। হ্যাঁ 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 অবশ্যই, সেটাই বুঝাই করবো, অসুবিধা নাই। কিন্তু মূল যে কাজটা কি দেখি না, আমরা সিএসটা নিয়ে একটু চেষ্টা করে দেখি। প্রথম কথা হচ্ছে যে আমি তো দিতেই পারি, সরাসরিটা তো দিলে তো শেখা কিন্তু আমার হতে হবে এই কারণে যে অ্যাসেসর কিন্তু খোঁচায় জিজ্ঞাসা করবে। অবশ্যই ওই জন্য কাজটা আমি নিজে হাতে করার কারণে যে সুবিধাটা হবে যে আলটিমেটলি আমি যদি ট্রেনার হই তখন তো আমাকে এই কাজগুলো করাইতে হবে, অথবা এই জন্য আমি তো সমস্যা নেই, আমি স্টার্ট করি, দেখি পারি কিনা, আমার ভুলে আমি সংশোধন করবো। এই জন্য তো আমি বলেছি যে পেন্সিল দিয়ে আগে জায়গাটাকে লিখবো। তো একটা জিনিস যেমন এখানে আমি বুঝলাম যে এলিমেন্টস এর নাম সিএস এর মধ্যে আছে, তো এখানে আমার কি ভুল হতে পারে? এখানে তো আমি ওখানে যা লিখবো আর এখানে তো আমার কপি করা আছে, ওই জায়গা থেকে যা আছে দেখে লিখবো। তাহলে আমার এখানে তো মিস্টেক হওয়ার কোনো কারণই নাই, আছে কি এলিমেন্টস এর নাম লেখা? না এলিমেন্টস এর নাম লিখতে তো কোনো সমস্যা নাই। যে টাস্কটা আমি নিলাম, অর্থাৎ আমি যে জবটা নিলাম সেই নামটা লেখা তো কোনো সমস্যা আমি দেখি না। তাহলে অ্যাটলিস্ট এই দুটো তো আমি পারি। ঠিক আছে, তাহলে এই এলিমেন্টস থেকে আমি চেষ্টা করতে পারি যে আচ্ছা এই কাজটা যেটা বলছে, যে এলিমেন্টসটা বলছে, এই অংশের মধ্যে কি নলেজ না হতে পারে, কি আমার জ্ঞান নেওয়া উচিত। হ্যাঁ, যেমন কালেক্ট টুলস, তাহলে এখানে যেহেতু নামটাই লেখছে কালেক্ট টুলস এন্ড ম্যাটেরিয়ালস, তাহলে আমি টুলস রুম থেকে এই ম্যাটেরিয়ালস গুলো টুলস গুলো সংগ্রহ করবো ওই জবটা করার জন্য। তাহলে যদি জবটা করার জন্য আমি ওই টুলস ম্যাটেরিয়াল সংগ্রহ করে থাকি, তাহলে কি হচ্ছে, নিশ্চয়ই আমার ওই টুলস সম্বন্ধে একটা নলেজ আমার থাকা উচিত, ওই ম্যাটেরিয়ালসটার সম্বন্ধে আমার একটা থিওরিটিক্যাল নলেজ আমার থাকা উচিত। যেই থিওরিটিক্যাল নলেজটা আমার থাকা উচিত সেই কথাটা আমি এখানে লিখবো। এই জিনিসটা কি একটু বোঝানো গেছে? আমি হুবহু এটা বুঝলাম না, কিন্তু এই কথাটুকু বুঝলাম তো। ঠিক আছে, আমরা ওই জায়গাটাই বোঝাতে চেষ্টা করছি। তার জন্য আমি এখন যদি এই টুলস আর কি স্কিল, তেমন কিছু নেই। সংগ্রহ করার মধ্যে আর কি আর স্কিল আছে, আমি সংগ্রহ করতে পারি কিনা আমি সিলেক্ট করতে পারি না, যে আমার এটা দরকার, এটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি টেবিলে সাজায় রাখলাম। এর মধ্যে বিশেষ কিছু স্কিল নাই। কথাটা কিন্তু খেয়াল করে দেখে, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করেছি, আমাদের টুল রুম থেকে আমাকে ওই কাজের জন্য কি টুল লাগবে সেটা আমরা কিন্তু সংগ্রহ করেছি। কিভাবে সংগ্রহ করেছি সেটা আমার একটা স্কিলের বিষয়, এবং সংগ্রহ করে এটা রাখা, এটা একটা আমার মানে কাজটার আমি স্কিল হলাম যে হ্যাঁ এইভাবে সংগ্রহ করতে হয়, এইভাবে আমার টেবিলের উপরে নিয়ে রাখতে হয়। জব করতে যে টুলস লাগবে সেই টুলস সম্পর্কে আমি জানি কিনা, এটাই হলো রাইট, এইটাই আর কি টাস্ক এবং স্কিল। তো এখানে তো এইটা নিয়ে পার্টিকুলারলি হয়তো সেট মেশিন নিয়ে হয়তো কিছু বিষয় আসবে, অথবা এখানে যদি পারফর্ম সুইং, সেইখানে হয়তো টাস্কের বিষয়টা একটু ইলাবোরেট বা মানে আর একটু পরিষ্কার বোঝা যাবে। তো আমরা এটাই বোঝাতে চেষ্টা করেছি। এখন কি অন্য কারো যদি মতামত থাকে
ফারুক আর মান্নান ভাইয়ের কথা আমি কিছুটা বুঝে ফেলেছি, অন্যদের দুই একজনের একটু শুনি কথা। আর কেউ বুঝতে পেরেছে কিনা কথাটা? স্যার টাস্ক কি আমরা স্যার মানে সিঙ্গেল একটা স্পেসিফিক টাস্ক নিয়ে করব নাকি এখানে একাধিক অবশ্যই টাস্ক আসতে পারে? স্পেসিফিক না, একেবারে স্পেসিফিক, ওই সিএস এর মধ্যে থেকেই স্পেসিফিক। মানে যে কোনো একটা টাস্ক আমরা সিলেক্ট করে নিব, একাধিক টাস্ক সিলেক্ট করা যাবে না, বিষয়টা এমন আর কি। রাইট, একটা নিয়ে স্যাম্পল করতে পারলে। আর হ্যাঁ, সিএস এর যদি 5টা এলিমেন্ট থাকে, হ্যাঁ, আমাকে 5টার জন্য আলাদা আলাদা টাস্কে 5টা এলিমেন্ট এখানে লিখবো, 5টা এই 5টা এখানে লিখে এবং 5টার জন্যই স্যার আমরা নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড তিনটাই উল্লেখ করব। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা তো সেটা তো আমরা সিএস আছে। হ্যাঁ, আমার সিএসই আছে, রাইট, আমার সিএসই আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আসলে এটা অনেকটা কপি করার মতো বিষয়টা, কিন্তু হাতে করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, হাতে কলমে শিখতেছি। এবং সিএস এর মধ্যেও কিন্তু এই যে প্রশ্ন করার মধ্যে অনেক কি ধরনের নলেজ, কি ধরনের স্কিল, ওখানেও কিছু কনসেপশন পাওয়া যায়। সিএস এ যে 9টা পয়েন্ট আছে, এখানে ধরে ধরে সিএস থেকে যদি খেয়াল করি, তাহলে আমরা ওখান থেকে কিছু কনসেপশনও পেয়ে যেতে পারি। আর আমার সিএস এ 5টা এলিমেন্টস বা কম্পোনেন্ট আছে। এখন আমি যে স্যার একাধিক তাকে আমার ইনস্টিটিউট থেকে শিখাই 6টা, সেক্ষেত্রে কি স্যার আমি বাড়াইতে পারবো না? সিএস এ যে আছে, যেগুলো আছে, না, সিএস এ যা আছে সেইটুকুই করতে হবে। মানে একটা স্পেসিফিক টাস্কে আমাদের যে এলিমেন্টস গুলো দেওয়া আছে শুধু সেই এলিমেন্টস গুলাই দিতে হবে। রাইট। সিএস মানে বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড তৈরি করেই রাখছে, ওটার উপরেই যেতে হবে, নতুন কিছু করা যাবে না। না, নতুন কিছু করার দরকার নেই। এটা আমাদের সিলেবাস স্যার, এটাই অবশ্যই সিলেবাস। কিন্তু সিলেবাস গুলো না ডিটেইল, এটা একেবারে সব বলা আছে, কত ঘন্টা করাবে, কি করাবে, কেমনে করে করাবে, কি নলেজ আসতে হবে, কি স্কিল আসতে হবে, সব ওর মধ্যে ইনফরমেশন আছে। তাকে অ্যাসেসমেন্ট করার পদ্ধতিটা কি হবে, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকবে, তার ওই 4 ডাইমেনশন কভার করে কিনা, সবকিছু ওর মধ্যে কিন্তু মেনশন করা আছে। সিলেবাসে খালি বলা থাকে যে এইটুকু নরমাল, মানে ট্রেডিশনাল সিস্টেম। আর সিএস এর মধ্যে ডিটেইলিং থাকে অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি ডিমান্ড। বোঝা গেছে কথা? আচ্ছা, আর কারো যদি কোনো কনফিউশন থাকে, ক্লিয়ার করতে চাইলে কথা বলা যেতে পারে। আছে জানার কিছু? স্যার ওই সিএসটা মনে হয় 53 পেজের না? হতে পারে, কম্পিউটার অপারেশন। হ্যাঁ হতে পারে। তাই এটার কি সফট কপি থেকেই কাজ করব না হার্ড কপি লাগবে? না, হার্ড কপি লাগবে। সব ওইটা 53 পেজ লাগবে না, ওই 3 পেজ লাগবে। হার্ড কপি লাগবে 3 পেজ। বোঝা গেছে? আমি যেমন এর আগে দেখাইলাম না যে আমাকে হার্ড কপি লাগবে কোনটুকু, আমি কিন্তু দেখাইছি যে। জি স্যার, ওই যে মাঝখানে কথা কেটে কেটে আসছিল তো, ওখানে আমি কথা ক্লিয়ার বুঝিনি, ওটা আমি ভিডিও দেখে নিব, আবার সমস্যা নেই। Yes, yes, এই যে এখানে আমি দেখাইছি এই পেজটা, এটা জাস্ট, এটা খুব জরুরি তা না, তবু একটা রাখলাম নিজের কাছে। এইটা একটা, মানে এইটার থেকে আমাকে এই যে অকুপেশনের মধ্যে নামগুলো লেখা আছে, খেয়াল করা গেছে? অপারেট সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন, আমি কি টাস্কের নাম এটাই রাখছি না? অপারেট সিঙ্গেল নিডল লক মেশিন। এখান থেকে বের করে নিয়ে আসছি, তাহলে এটাই নিয়ে এসছি। আবার ফাইনালি আমরা দেখেছি যে এই যে এখানে থেকে নিয়ে আসছি, এই যে অপারেট সিঙ্গেল নিডল লক সুইচ মেশিন, সেইখান থেকে কিন্তু আমি নিয়ে আসছি এই যে এলিমেন্টস গুলো। এবার ক্লিয়ার হচ্ছে? সিএসটা এই অংশটুকু রাখলে হবে। তার মানে হচ্ছে যে আমার পুরো সিএসটা কি আমার হার্ড কপি করে কাছে রাখা ভালো, নাকি শুধু ওই পেজ কয়েকটা মানে কপি করে? আপাতত এইটুকু রাখলেই চলবে। মানে আমাদের শুধু স্পেসিফিক যে যার যে টাস্ক বা এলিমেন্ট গুলো আছে শুধু ততটুকু রাখলেই চলবে। হ্যাঁ, কারণ এইটুকু নিয়ে কাজ করব, এই যে এই পুরাটুক নিয়ে কাজ করব, এই পুরাটুক লাগবে, এই এলিমেন্টস এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া, আর এই কম্পোনেন্টের নাম লাগবে, কোডও লাগবে।
ঠিক আছে, এই মেইনলি এই পেজটা থাকলেই কভার হয়ে যায়, ওইটুক থাকলে একটু সুবিধা, এটাতে আবার একটু বোঝা যায় কোনটুক আমরা নিয়েছি। সেই জন্য পার্টিকুলারলি এইটা আর এইটা, এই দুটা পেজের কথা বিশেষ করে জোর দিয়ে বলছি। তাহলে ঠিক আছে, জি চলবে, এটা কালকে না দেখে নেব। আর যদি প্রশ্ন কারো যদি না থাকে তাহলে আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের কম্পিউটার অপারেশনের সিএস টা লেভেল 1 এবং 2 একসাথে আছে। আমরা যেহেতু লেভেল 1 টা কমপ্লিট করছি স্যার, আমি যদি লেভেল 1 টাই শুধু আমার সাথে রাখি? হ্যাঁ, শুধু অনটাই তো রাখবো আমরা, অন করেছি, অন যেটা সেটাই লাগবে, অনেক থেকে টপিক বের করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে শেষ করব, কাজ কিন্তু করতেই হবে। হ্যাঁ গোবিন্দ, কি কোনো প্রশ্ন করবা নাকি? তোমার তো কম্পিউটার, তোমার তো গ্রাফিক ডিজাইনার করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সিএসটা বের করছি স্যার, আমি দেখতেছি। দেখো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরে জানাও। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার, ওকে ঠিক আছে, তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।